বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মহৎ উপস্থিতি, এই প্রকাশনা অনুষ্ঠানে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি অকুণ্ঠ চিত্তে। আপনারা আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমি ভালোবেসে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, মন থেকে সম্মান জানিয়েছি। আমার বিশ্বাস আপনারা আমার ভালোবাসার যথার্থ সম্মান দিতে প্রস্তুত রয়েছেন। দীর্ঘ 19 বছর হয়েছে ইউরোপ থেকে বাংলাদেশে আসা। দেখলাম মেধা শূন্যতার কারণে অনেক কবি ধরে পড়েছেন, পর্বতের মতো দাঁড়িয়ে আছেন আতাউর রহমান আফতাব, এনামুল কবির, আবু সালেহ মোহাম্মদ ইউসুফ, আমি এবং নতুন প্রজন্ম থেকে উঠে আসা উদীয়মান শক্তিশালী কবি অনন্য কাউসার। ভার্সিটি পড়ুয়া এই মেধাবী তরুণ অনন্য কাউসারের হাতে আজকের উপস্থাপনার দায়িত্ব তুলে দিচ্ছি। আমার বিশ্বাস অনুষ্ঠান চমৎকার হবে। অসংখ্য কৃতজ্ঞতা। আজকের প্রকাশনা অনুষ্ঠানে প্রবেশিত অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি হার্দিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা। আমি ম্যাগাজিনে যুক্ত হতে পেরে অনুপ্রাণিত হয়েছি। একসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রকৃতির সংকলনের সম্পাদক এসএম সরকারকে। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আসিরগঞ্জের গণপাঠাগারের বর্তমান সভাপতি, প্রধান কবি ও সাহিত্যিক এবং আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি জনাব আতাউর রহমান আফতাব স্যার। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আসিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব সরোয়ার আলম স্যার। উপস্থিত আছেন বিশেষ অতিথি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আসিরগঞ্জ গণপাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য এবং আসিরগঞ্জের বর্তমান শক্তিশালী সাহসী কবি ও সাংবাদিক জনাব এনামুল কবির। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় কলেজের সহকারী শিক্ষক জনাব রাকিব আহমদ স্যার। উপস্থিত আছেন আমকুনা 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব সালেহ আহমদ স্যার। উপস্থিত আছেন আসিরগঞ্জ গণপাঠাগারের বর্তমান সাধারণ সম্পাদক বি গ্লোবাল ট্যুরের স্বত্বাধিকারী আমাদের সবার পরিচিত জনাব সালেহ আহমদ। উপস্থিত আছেন আসিরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মনিরাজ হোটেলের স্বত্বাধিকারী জনাব নিয়াজ। উপস্থিত আছেন আসিরগঞ্জের কৃতি সন্তান সবার পরিচিত মুখ মাস্টার সরবুদ্দিন। উপস্থিত আছেন ইউরোপ ফেরত আসিরগঞ্জের শ্রেষ্ঠ কবি এসএম সবুজ। উপস্থিত আছেন মাস্টার মুনহাজুদ্দিন। উপস্থিত আছেন শিক্ষক মোহাম্মদ আব্দুল হাসনাত। উপস্থিত আছেন এসএম সবুজ স্যারের আব্দুল বাসির। উপস্থিত আছেন এসএম সবুজ স্যারের বড়চাচা ফজলু মিয়া। উপস্থিত আছেন আশরাফ উদ্দিন। উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তি, মিডিয়া ব্যক্তিত্ব নজরুল ইসলাম। এই মুহূর্তে বক্তব্য পর্ব আমি শুরু করছি। আজকের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ইউরোপ ফেরত আসিরগঞ্জের শ্রেষ্ঠ কবি এসএম সবুজ স্যার। ধন্যবাদ অনন্য কাউসারকে। পথিকৃত ম্যাগাজিনের প্রকাশনা ও ফটো সেশনের সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি, এমনকি এই ছোট অনুষ্ঠানের সম্মানিত সকল উপস্থিতি, বক্তব্যের শুরুতেই আপনাদেরকে সাদর সম্ভাষণ, গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সংক্ষেপে বলতে গেলে পথিকৃত ম্যাগাজিন একটি ধারাবাহিক কাব্যিক গান, যেখানে দেশীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এমনকি শিল্পচর্চা সর্বাধিক গ্রহণযোগ্য। আসিরগঞ্জের দেশি বিদেশি প্রকৃত মেধাবী কবিরা এতে প্রাধান্য পাবেন, এটা নির্ধারিত। দেশি বিদেশি অর্থায়নে এটি প্রকাশিত হবে যথারীতি বিরতি নিয়ে। প্রবাসী ভাই বোনদের নানান সাফল্যের পুঙ্খানুপুঙ্খ এতে সম্মানের সাথে প্রকাশিত হবে। আগামীতে থাকবে নানা বিষয়ক অভিজ্ঞতা এবং সাফল্যের সাক্ষাৎকার, এমনকি তারা লন্ডন, আমেরিকা, ইউরোপে কী করে না করেন তাও। নির্বাচিত ম্যাগাজিনের মতো থাকবে সংক্ষিপ্ত ভ্রমণ কাহিনীও। যদিও পথিকৃত ম্যাগাজিন সাহিত্য নির্ভর, তবুও কিছুটা ব্যতিক্রম আমাদেরকে মেনে নিতে হবে জীবনের প্রয়োজনে। ইউরোপ থেকে অসুস্থ হয়ে বাংলাদেশে আসার 19 বছর হয়েছে। শারীরিক মানসিক সুস্থতা না থাকা সত্ত্বেও সৃষ্টিকর্তা আমাকে প্রচুর লেখার সুযোগ দিয়েছেন। এটা একজন বিপর্যস্ত কবির সাফল্য রাষ্ট্রের সম্পদ। আমি হঠাৎ করে একটি ছোট ঘটনার ভেতর দিয়ে লেখালেখিতে আসি। ছাত্র জীবনে সুলতানা নামে লজিংয়ের একটি ছাত্রী আমাকে সুকন্যা নামে একটি ম্যাগাজিন উপহার দেয়, যেখানে দেশি বিদেশি অনেকেই লিখতেন। ভাবলাম আমিও লিখি। যেই বাবা সেই কাজ। প্রথমে চিঠি দিয়ে শুরু, সুকন্যার চিঠি ছাপা হয়ে গেল, আমিও লেখক হয়ে গেলাম। তারপর ন্যাচারালি কবি। কোনো সঙ্গ আমাকে কবি বানায়নি, সঙ্গ কবি বানায়ও না। প্রকৃত কবি ঈশ্বর প্রদত্ত।
শুনেছি কেউ প্রেমে পড়ে কবি মনে যান, আমার ক্ষেত্রে তা সত্য নয়, শখের বসে আমি কবি হয়েছি। ইউরোপ থেকে বাংলাদেশে আসার 19 বছর এই দীর্ঘ জীবনে আশিরগঞ্জের অনেক সমাজ সচেতন সুধীজন আমাকে অর্থনৈতিকভাবে সাহিত্য চর্চায় সহযোগিতা করেছে। প্রতিগীত ম্যাগাজিনেও দেশি বিদেশি অনেকেই অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে আমাকে কৃতজ্ঞ অনুপ্রাণিত করেছে। নিশ্চিত তারা মহৎ, কিন্তু এটা কথা না বললেই নয়। অর্ধ শিক্ষিত নিকৃষ্ট দাতাল সমালোচকরা আমার কোনো উপকারে আসেননি, শুধু ক্ষতিই করে গেছেন। তারপর আশিরগঞ্জের সমাজ সচেতন মানুষের কাছে কবি হিসেবে স্বীকৃতি লাভ করার সৌভাগ্য লাভ করেছে। উপস্থিত সবাইকে আবারও প্রাণঢালা অভিনন্দন। আপনাদের জীবন সুন্দর হোক, শুভময় হোক, স্রষ্টা সবার মঙ্গল করুন। অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আশিরগঞ্জের গুরুত্বপূর্ণ বাস কবি আতাউর রহমান আফতাব, বেনামুল কবি আবুসালাম মোহাম্মদ ইউসুফ, অনন্য কাউসার ও এই অদমের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। অনন্য কাউসার প্রতিগীত ম্যাগাজিনে যে নাগপত্রিক আলো ফেলেছেন, আমি নিশ্চিত আশিরগঞ্জের ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন। এই সংকলনে তিনি যথেষ্ট ত্যাগ স্বীকার করেছেন, সার্বিক সহযোগিতা উল্লেখযোগ্য। আমরা সবাই যেন দাতার সমালোচকদের মতো অনর্থক সমালোচনা থেকে বিরত থাকি এবং সব সময় ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকি। পরিশেষে বলতে চাই, লন্ডন প্রবাসী সাইফুল আলম, আমেরিকা প্রবাসী শাহিন জলিল, স্বেচ্ছায় আফ্রিকা ফেরত ওয়াদুল হক, লন্ডন প্রবাসী বড় ভাই নাজিমুদ্দিন, তালে আহমদ ভাই, কানাডা প্রবাসী জাহেদ আহমদ, দেলোয়ার হোসেন দিলু আমাদেরকে যে অর্থনৈতিক সহযোগিতা করেছেন তার দীর্ঘদিন মনে রাখার মতো। আপনারা ভালো থাকুন। খুদা হাফেজ। ধন্যবাদ এসএম সুবল স্যারকে বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য রাখবেন আশিরগঞ্জের কৃতি সন্তান, সবার পরিচিত মুখ, মাস্টার শরীফুদ্দিন। আজকে সবার এই প্রকাশন অনুষ্ঠান এবং ফটো সেশনের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত পরিচিত মুখ, সুজাইল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন প্রভাষক এবং এই গণপাঠাগারের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় নাম আতাউর রহমান আফতাব স্যার, মঞ্চে উপস্থিত আশিরগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং কলেজের স্বনামধন্য শিক্ষক আহমদ স্যার, মঞ্চে উপস্থিত আশিরগঞ্জ ডাক্তার মাদ্রাসার স্বনামধন্য সহকারী শিক্ষক জনাব সোহরাব হোসেন সহ আমার বড় ভাই আশিরগঞ্জের কৃতি সন্তান সিলেটের আপনার প্রতিনিধি নাম সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য সদ্য বড় ভাই নাম করে এন সহ এলাকার সুদীজন বক্তব্যের শুরুতে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে যে প্রতীকীর এক ম্যাগাজিন প্রকাশন অনুষ্ঠানটি যার সম্পাদনা হয়েছে উনি হচ্ছেন এসএম সুবল, আমার সম্মানিত বড় ভাই এবং এক ক্লাস সিনিয়র। উনি 1994 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং ফার্স্ট ক্লাস পাস করেছিলেন। আমি 1995 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, সামান্য কারণে আমার স্টার মার্ক পেয়েছিল, আমিও ফার্স্ট ক্লাস পেয়েছি। ওনার সম্পর্কে বলতে গেলে এখানে অনেক বিষয় আছে। উনি দীর্ঘদিন এই যে প্রবাসী ছিলেন, ইউরোপে ছিলেন। ইউরোপে যাওয়ার আগে উনি বিএনএ সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পিছনে একটা ইতিহাস রয়েছে। নির্ধারিত 100 নম্বরের পরীক্ষা দিয়ে পাশ করতে হয়, একটি ভর্তি পরীক্ষায় মেধাতার স্থান অর্জন করতে হয়। কিন্তু আজকে যার সম্পাদনায় এই ম্যাগাজিনটি প্রতীকীত ম্যাগাজিনটি বের করা হয়েছে, এই লেখকের সম্বন্ধে আমাকে কিছু না বললেই আমার জন্য কৃপণতা হয়ে যাবে। ওই লেখককে নির্ধারিত 5টি প্রশ্নের উত্তর না দিয়ে শুধু একটি প্রশ্নের উত্তর দিয়ে কততম মেধাস্থান 17 নম্বর মেধাস্থান অর্জন করেছিলেন। এই প্রশ্নটা ছিল রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যা জানা লিখো। নির্ধারিত সময়ের ভিতরে ওই লেখক ওই রাষ্ট্রবিজ্ঞান কি এবং রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে যা জানা লিখতে লিখতে উনি 2 ঘন্টায় চলে গেছে, 4 ঘন্টায় চলে গেছে। তখন পরীক্ষা নিয়ন্ত্রক আসছিল, আসার পর ওনাকে প্রশ্ন করলো, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছে। এবার আমার পরীক্ষা হলে আমরা অনেকেই দেখি, দাঁড়িয়ে দেখছে যে উনি একটি প্রশ্নের আনসার লিখতেছে। তখন ওই লেখককে, এই আজকের লেখক যে তখন তো ছাত্র ছিলেন, এই পরীক্ষার্থীকে বলা হয়েছিল তোমার এই পেপারটা আমি একটু দেখি। দেখতে গিয়ে উনি যে লেখাটি দেখেছিলেন তিনি সারা লেখাটা এই পুরো পেপারটাই রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে লিখছেন, অর্থাৎ একটা প্রশ্নের উত্তর লিখছেন। তখন পরীক্ষা নিয়ন্ত্রক
এই কিছু সময় থামিয়ে 5 মিনিট 10 মিনিটের সময় নিয়েছিলেন, নিয়ে বলেছিলেন যে আমি তোমাদের 10 মিনিট সময় দিয়ে দিব। সব পরীক্ষার্থীর উদ্দেশ্য বলছে, একজন পরীক্ষার্থী সিলেট থেকে এসছে এবং রাষ্ট্রবিজ্ঞান কি এবং রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যা জানা লিখতে গিয়ে সে এগুলোই লিখছে। শুনে লেখার একটা অংশ উনি লিখেছেন, প্রশ্ন প্রণেতারা হয়তো ইচ্ছা করে ভুল করেছেন না, ভুল প্রশ্নই আজীবন চলছে যে রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যা জানা লিখুন। এইটাই আমার আবদার, কারণ প্রশ্ন প্রণেতারা ভুল করে না ইচ্ছাকৃতভাবে আজীবন ভুল চলছে। এটা লিখতে লিখতে লাস্ট অংশে উনি লিখছেন যে আমি পরবর্তী বছর পরীক্ষা দিয়ে নির্ধারিত 5টি প্রশ্নের উত্তর দিয়ে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাস করতে পারবো, কিন্তু এই বছর আমি একটা প্রশ্নের উত্তর লিখবো। তখন পরীক্ষা উনি লিখেছিলেন, আমাকে পরীক্ষায় ফেল রাখলেও আপনারা আমার কোনো অসুবিধা নেই, আর যদি আপনারা পাস করে দেন 17 নম্বর মেধার তালিকায় আমাকে দিয়ে দিবে। তখন ওনার পেপারটা আবার ফিরে দেওয়া হয়। উনি একটি প্রশ্ন উত্তর দিয়েছিলেন, পরীক্ষার ফলাফল প্রকাশের দিন উনি দিয়ে দেখছেন 17 নম্বর মেধা তালিকায় ওনার নামটা রয়েছে। 2001 শিক্ষাবর্ষ। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেকর্ড বুকে আছে, কারণ যে কবি ওনার মেধার জন্য নাকি পরীক্ষা বোর্ড বসে ওনাকে 17 নম্বর মেধা তালিকায় দিয়েছে। উনি যে প্রতীকীত ম্যাগাজিন আজকে যেটা বইটি রচনা করছেন, প্রতীকীত পথ প্রদর্শক, পথের দিশারি বা অগ্রদূত, সাধারণ অর্থ যেগুলা। উনি যেহেতু এক লিখেছেন, আমি আমার আত্মবিশ্বাস উনি আগামীতে আরো বই লিখবেন, কারণ 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, এটা আজীবন চলবে। উনি লেখককে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ লেখক সম্পর্কে বলার আমার কিছু নেই। ওনার যে একটাই জীবনী বলছি, এটা দিয়ে বুঝতে পারছেন আপনারা ওনার জ্ঞান কতটুকু। উনি যদি বাংলাদেশ থাকতেন তাহলে হয়তো আজকে কোনো অধ্যাপক হতেন, সরকারি অধ্যাপক হতেন, এরকম মেধা ওনার মধ্যে আছে। হয়তো দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে লেখাপড়া এখানে শেষ হয়ে গেছে। এখন আসার পর থেকে দীর্ঘদিন থেকে উনি লেখালেখি করতেছেন। আমি যতটুকু দেখেছি উনি অত্যন্ত ভালো লিখছেন এবং লেখালেখি করছেন। অনেকে হয়তো খারাপ মন্তব্য করতে পারে, পাঁচলকে কিছু বলে, কারণ উনি একটা বইয়ে একটা অংশে দেখছেন যে এই যে বইটা, কারণ কালের বিবর্তনে সবকিছু শেষ হতে পারে, কিন্তু বইটা কোনোদিন বিলীন হবে না। এ সাফারক করে যা কিছু লেখা থাকবে, উনি হয়তো একদিন থাকবে না, কিন্তু আজীবন এই বইয়ের অংশটুকু আমরা পাবো, এই ম্যাগাজিনটা পাবো, এবং আজীবন এই ম্যাগাজিনের অংশটা একটু স্মৃতি ধরে রাখবে। উনি বইয়ের একটা অংশে লিখেছেন লাস্ট কভার পৃষ্ঠায়, এসএম সেবুল, বই মানুষের জীবন গড়ে, প্রাজ্ঞরা তাই কেবল পড়ে, বইয়ের ভেতর চাঁদের আলো, ধর্মীয় বই সবচেয়ে ভালো। অর্থাৎ বই মানুষের জীবন গড়ে। আপনি অনার্স মাস্টার্স পাস করতে পারেন, পাস করিয়া বললেই যদি যে আমি জ্ঞানী হয়ে গেছি, আমি অনেক কিছু জানি, এটা বললেই হবে না। আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন, ওই সাবজেক্টের দার্শনিকরা, বৈজ্ঞানিকরা যারা রিসার্চ করছে, ডক্টরেটরা, পিএইচডি ডিগ্রিতে কি বলছে, কি লিখছে, আপনারা ওরা জ্ঞান অর্জন করে। এই কারণে উনি বলছেন বই মানুষের জীবন করে, প্রাজ্ঞরা তাই কেবল পড়ে, অর্থাৎ জ্ঞানীরা বই পড়ে। জ্ঞান অন্বেষণের জন্য আপনার প্রচুর বই পড়তে হবে। বইয়ের ভেতর ছাদের আলো, অর্থাৎ বইয়ের ভেতর সূর্য ছাদে আজীবন আলো দিতে থাকে নিঃস্বার্থভাবে। উনি বলছেন যে বইয়ের ভিতর ছাদের মতো আলো পাওয়া যায়, ধর্মীয় বই সবচেয়ে ভালো। কারণ কিছু অংশ আমি পড়ছি যে ধর্মীয় বইটা সবচেয়ে ভালো, কারণ যার যার ধর্ম অনুসারে, এখানে হিন্দু, ইসলাম অনুসারে ইসলাম, বৌদ্ধ অনুসারে বৌদ্ধ, খ্রিস্টান অনুসারে খ্রিস্টান, যাতে উনি কোনো ধর্মের কথা উল্লেখ করি না, ধর্মীয় বই সবচেয়ে ভালো। এই লেখক সম্বন্ধে আমার বলার কিছু নেই, আপনারা অনেক জ্ঞানী গুণীজন আছেন, আপনারা আলোচনা করবেন, এবং আমার দৃঢ় বিশ্বাস যে উনি আগামীতে ওনার এই লেখাটুকু চালিয়ে যাবেন। আর এখানে নতুন একটা লেখক এর হয়েছে, কারণ ওর লেখা আমি কোনোদিন দেখি নাই। আমার নাতি এবং স্নেহাসের ছোট ভাই, আমার গ্রামের সন্তান, সুরমা কলেজে বাংলা অনার্স করতেছে, সে বোধহয় ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট ক্লাস পেয়েছে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, হয়তো অনেকে ওনাকে চিনেন নাই, ওই অনন্য কাউসার। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সেও একটা অংশে আমি দেখছি একটা কবিতা, কিছু অংশ আমি পড়ে শোনাচ্ছি। একটা অংশে লিখেছে, আমি দেখছি, নারী প্রেমে নির্বাচিত কবিতা। তোমাকে বুঝে উঠতে আমার অর্ধেক জীবন কেটে যায় ভাবলেশহীন, তোমার দিকে তাকিয়ে
চুপের পলকে পেরোয় 1 কোটি বছরের পর দুজনের দ্বন্দ্বের ভিতর নির্মাণ করি সেতু বন্ধন, নারী তোমাকে বুঝে উঠতে পারিনি। এই কথার মহার্থটা কতটুকু আপনারা লেখক যারা আছেন অবশ্যই বুঝতে পারতেছেন। আমি ধন্যবাদ জানাই অন্যান্য কাউসার, আমার ছোট ভাই নাতি কাউসারকে। আমি আশা করি সে যেভাবে যে অনার্সটি করছে বাংলা নিয়ে, তার কথার মধ্যে, তার লেখার মধ্যে, তার আলোচনার মধ্যে একটা আবেগ রয়েছে, একটা মানে লোমহর্ষক কাহিনী রয়েছে, এবং আমি তার লেখাটুকু দেখে খুবই আনন্দ পেয়েছি। আমি মনে করি আমাদের এই দুই লেখক আগামীতে এভাবে লেখাটা চালিয়ে যাবেন, এবং আসিরগঞ্জে বিশেষভাবে এই ম্যাগাজিনটা করতে গিয়ে যারা সহযোগিতা করেছেন, আমার ওনার ক্লাসমেট, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, 1 ইয়ার সিনিয়র, বর্তমান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরেকজন ধন্যবাদ জানাচ্ছি, উনিও আমাদের বড় ভাই, আমার 1 ইয়ার সিনিয়র, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী শাহিন জলিল, ওনার মামাতো ভাইও। আমি আশা করি ওনাদের সম্পাদনায় আগামীতে এরকম ম্যাগাজিন বাইর হবে, এই আশা এবং প্রত্যাশা রাখছি। এবং আমার সময় স্বল্প, সেই জন্য আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি আগেই বলে রাখছি যে আমার ব্যবসা আছে, আমি চলে যেতে হবে, আমার বক্তব্য একটু আগেই দিয়ে দিবেন। সকলের দীর্ঘায়ু এবং আগামী ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা প্রকাশ করছি মাস্টার সরবুদ্দিনকে। এখন বক্তব্য রাখবেন আসিরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী অনিরাজ হোটেলের স্বত্বাধিকারী জনাব নিয়াজ মাহবুব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর আমাদের কুষ্টিয়ার অঞ্চল, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, ঐতিহ্যবাহী আসিরগঞ্জ। আসিরগঞ্জ অঞ্চলের কৃতি সন্তান একটি অজপাড়া গ্রামে জন্ম নেওয়া আমার বাল্যবন্ধু SM শেবুলের প্রকাশনা ও ফটো সেশন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের আসিরগঞ্জের কৃতি সন্তান সুজাউল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, কবি সাহিত্যিক লেখক জনাব আফতাবুর রহমান আফতাব স্যার। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আসিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক সরোয়ার আলম। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের আসিরগঞ্জের এই কৃতি সন্তান, সামাজিক কর্মকাণ্ডে যাকে আমরা সর্বদাই পেয়ে থাকি, সাংবাদিক এনামুল কবির। উপস্থিত আছেন আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন, সামাজিক কর্মকাণ্ডে এবং আসিরগঞ্জের মানুষকে নিয়ে যিনি সর্বদাই চিন্তা করেন, জনাব রাকিব আহমদ। উপস্থিত আছেন আমাদের আসিরগঞ্জ অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত আমার শ্রদ্ধাভাজন সর্বস্তরের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মেরুদণ্ডহীন মানুষ যেমন মেরুদণ্ড ছাড়া সোজা হতে পারে না, তেমনি শিক্ষাই ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষা হয় জাতির মেরুদণ্ড। আর আমার বাল্যবন্ধু SM শেবুল আমার আনন্দ। 1994 সালে SM শেবুলের সাথে আমার উঠা বসা। সেই সময় থেকে আমরা দেখেছি SM শেবুল একজন ধার্মিক, স্টুডেন্ট লাইফ অত্যন্ত ভালো, মেধাবৃত্তি অনেক, গোলাপগঞ্জ উপজেলার অনেক স্টুডেন্টদের সাথে তার সম্পর্ক ছিল, আমার সাথেও সম্পর্ক ছিল। SM শেবুল সবসময় আমরা দেখেছি তার শিক্ষা লাইফে বেশি করে কবিতা লিখতেন, লেখালেখি করতেন এবং ভদ্র নম্র। আজ পর্যন্তও ওনার সাথে আমার 1994 সালে মাঝে মাঝে দেখা হতো। আমি আসিরগঞ্জে আসার পর থেকেই আমার বাল্যবন্ধু SM শেবুল এখন প্রতিনিয়ত আমার সাথে ওনার দেখা হয়। আমি তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আর এই বইটি যারা পৃষ্ঠপোষকতা করেছেন আপনারা জানেন,
আসিরগঞ্জ অঞ্চলের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে করে আমাদের প্রবাসী ভাই ও বোনেরা প্রবাসের জমিনে আছে বলেই আমাদের আসিরগঞ্জ অঞ্চলের প্রত্যেকটি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, প্রত্যেকটি খেলাধুলা, বিনোদন, ইসলামী সংস্কৃতি, ওয়াজ মাহফিল সহ প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের আসিরগঞ্জের প্রবাসী ভাই ও বোনেরা অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করছে বলে আজকে আমরা প্রত্যেকটি অনুষ্ঠান আমরা করতে পেরেছি। এই যে প্রতীক বইটি ছাপা হয়েছে, এখানে আমরা রেখেছি আমাদের লন্ডন প্রবাসী, আমেরিকা প্রবাসী, ইউরোপ, বিভিন্ন দেশ প্রবাসী অনেক ভাই ও বোনেরা অর্থ দিয়ে সাহায্য সুবিধা করছেন বলেই আজকে আমাদের SM শেবুল প্রথম একটা প্রতীক, একটি বই, ম্যাগাজিন ছাপা করেছেন। আমার বিশ্বাস আগামী দিনে যদি আমরা সবাই তাকে একটা উৎসাপনা দিই, তাকে সহযোগিতা করি, ইনশাআল্লাহ আমাদের SM শেবুল বিশ্বের দরবারে আমাদের আসিরগঞ্জ এলাকাকে পরিচিতি অর্জন করবে এই বইয়ের মাধ্যমে। আর আমার ছোট ভাই বলন্য খালসা, আমি জানি তার সাথে আমার সবসময় দেখা হয়, প্রতিনিয়ত আমার রেস্টুরেন্টে আসেন। তারও দীর্ঘায়ু এবং সুস্থতা আমি কামনা করছি। এবং আজকের সবাই বিশেষ ব্যস্ততার মাঝেও অনেক শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সবার জন্য দীর্ঘায়ু আয়ু এবং আমাদের প্রবাসী ভাই বোনেরা প্রবাসের জমিনে আছে তাদেরও দীর্ঘায়ু আয়ু এবং সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সুন্দর বক্তব্য দেওয়ার জন্য কৃতজ্ঞতা বোধ করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আসিরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাররফ, আসিরগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মোশাররফ। এখন বক্তব্য রাখবেন আসিরগঞ্জ গণপাঠাগারের সাধারণ সম্পাদক, গ্লোবাল আসিরগঞ্জ গণপাঠাগার আয়োজিত আজকের এই প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণপাঠাগারের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা যে প্রকাশনা অনুষ্ঠান করা হচ্ছে এর মধ্যে শেবুল, SM শেবুল এবং অনন্য কথা আসিরগঞ্জের যে যতটা এই পর্যন্ত সামাজিক এবং বিশেষ করে সাহিত্য চর্চায় যদি মুসলিমে যদি কয়েকজন মানুষ থাকেন অত্র এলাকার মধ্যে, সব কিছু মিলিয়ে মনে হয় হাতে গোনা কয়েকজন মানুষ আছে যারা সাহিত্য নিয়ে চর্চা করতেছে এই এলাকাতে। এর মধ্যে তারা 2 জন ব্রিলিয়ান্ট এবং অনেক মেধাবী, যেটা ওনাদের কার্যকর্ম এবং তারা যে সাহিত্য নিয়ে যেভাবে চর্চা করে, গবেষণা করে এবং এই বিশেষ করে এই পাঠাগার, যদিও এই পাঠাগার 27 বছর হয়েছে, আমরা এই পাঠাগারটা কিন্তু চালিয়ে নিয়ে যাই।
হয়। আমি যে জিনিসটা বলতে চেয়েছিলাম যে আপনারা জানেন আশিগঞ্জ গণপাঠাগার বিগত ৬০ বছর আগে এটা শুরু হয়েছিল। অনেকের ধারণা ছিল যে হয়তো পাঠাগারটা বেশি দূর টিকবে না, কিন্তু আজকে ৪ বছর অতিবাহিত হচ্ছে। আমরা নিজের সাথে বলতে পারি যে পাঠাগার ঠিকই আছে, কিন্তু এই পাঠাগারের যদি আমি বলতে হয় বলতে হবে যে একমাত্র যদি বলি যে সবথেকে ভালো এই পাঠকখানা, তখন আমি সর্বপ্রথমে বলবো যে এই পাঠাগারের নম্বর 1 পাঠক হলেন আমার কথা। দ্বিতীয়ত যদি বলা যায় তাহলে আমরা যে এই সময়ে এত ব্যস্ততা, এগুলো স্টুডেন্ট মানে এই এলাকাতে আছে, কিন্তু সবাই এলাকায় থাকে ব্যস্ত, কিন্তু ওনারা যে এত ব্যস্ততার পরেও যে পাঠাগারে যে আসতেছেন, টাইম টু টাইম পাঠাগার ওপেন করতেছেন, স্টাডি করতেছেন, এটা এমনকি এই পাঠাগারের যথেষ্ট অবদান আছে। ওরা যে পাঠাগারের যে শ্রম হয়ে যাচ্ছে, ওইটারে ওইটাকে ক্লিন করতে হয়, কীভাবে কী করতে হয়, ওইটারে ভবিষ্যতে কীভাবে ডেভেলপ করতে হয়, এই যে পরামর্শগুলো কিন্তু আমি প্রতিনিয়ত দেখতে থাকি। আমি মনে করি যে এই এলাকার মধ্যে ওরা মানে আজকে যে ম্যাগাজিন একটা মানে প্রকাশনা হচ্ছে, ইনশাআল্লাহ আগামীতে এই অত্র এলাকার মধ্যে যদি এই জ্ঞান চর্চা এবং সাহিত্য চর্চা যদি থাকে, আমার মনে হয় এরা কাজ করে অনেক এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমি রাখি এবং ধন্যবাদ দিই ওদেরকে। এমনকি এই ম্যাগাজিনে দেশ থেকে এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন ওদেরকেও ধন্যবাদ, এবং কি আগামীতেও আমি আশা রাখবো আপনারা সহযোগিতা করবেন, তাদেরকে উৎসাহ দিবেন। আর ইনশাআল্লাহ এই আশিরগঞ্জ গণপাঠাগার এই ধরনের শুধু যে খালি জ্ঞান চর্চার জন্য আশিরগঞ্জ গণপাঠাগার তৈরি করা হয়নি, আশিরগঞ্জ গণপাঠাগার তৈরি হয়েছে এই ধরনের অনুষ্ঠানের জন্য। সুতরাং আজকে আমরা অনেকটা সফল হয়েছি যে আমরা আজকে প্রকাশনা করার মতো এই এলাকার শিক্ষিত জেনারেশন নিয়ে যে আমরা পাঠাগারের মতো একটা জায়গাতে ভালো একটা জায়গা থেকে বসে আমরা যে একটা অনুষ্ঠান করতে পারছি, এইটা আমি মনে করি যে কিছুটা হলেও আমাদের একটা সফলতা। তবে সবচেয়ে যে জিনিসটা নিয়ে আমি একটু ভাবছি সেটা হচ্ছে যে শুধু যে খালি পাঠাগার আমরা জীবিত রাখি তার মানে যে আমরা খুব একটা যে সফলতার দিকে গেছি তা বলা যাচ্ছে না। সবচেয়ে যে পাঠাগারের যে সৌন্দর্য যেটা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যেটা, এই জায়গাতে কিন্তু আমরা মানে আশানুরূপ আমরা কিন্তু সফল হতে পারি না। যেমন আমরা এই ৬০ বছরে পাঠক তৈরি করতে পারছি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। যে এই অত্র অঞ্চলে এত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এত সচেতন মানুষ আছেন, এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরেও যে আমরা যে একাডেমিক পড়ালেখার পাশাপাশি যে আমরা পাঠক নিয়ে আসতে পারি নাই, পাঠক তৈরি করতে পারে নাই, যে পাঠাগারে আসবে বাচ্চারা যে মানে যে পড়ালেখা করবে, এই একাডেমিক বইয়ের পাশাপাশি যে জ্ঞান চর্চা করবে, তারা বিভিন্ন ধরনের বই পড়তে পারবে, এই সুযোগটা আমার মনে হয় আমরা করে দিতে পারি নাই বাচ্চাদের জন্য। এটা আমাদের জন্য একটা বড় একটা ব্যর্থতা। তো আমি মনে করবো যে এই জন্য যে আমরা মানে এই সমাজের যে বাজার আমরা সচেতন আছি, আমরা প্রত্যেকের দায়বদ্ধতা আছে যে কীভাবে আমরা বাচ্চাদেরকে পাঠাগার মুক্তি করবো, কীভাবে আমরা বই মুক্তি করবো। কারণ এটা পরীক্ষিত যে শুধু খালি একাডেমিক মানে যে পাঠ্য বইয়ের যে পড়ালেখা আছে, এই সীমিত পড়ালেখা যথেষ্ট নয়। মানুষের এই পড়ালেখার পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করা খুবই দরকার, না হলে যাওয়া যায় কিন্তু বেশি দূর আগানো যায় না। সো আজকে আমি যদিও পাঠাগারের অনুষ্ঠান এমনকি প্রকাশনা অনুষ্ঠান, কিন্তু সবাই মনে করেন যে সেগুল এবং কাউসার সম্পর্কে অনেক কিছু বলছেন, আমিও অনেক কিছু বলতে চাইলে বলা যায়। বাট আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন, আজকে অশেষ ধন্যবাদ সবাইরে যে আমরা অনেক সময় ইচ্ছা করলেও এরকম মনে করেন সচেতন শিক্ষিত সচেতন সমাজের আমরা কিন্তু একত্রিত করতে পারি না এই পাঠাগারে। এটা আমাদের আরেকটা ব্যর্থতা। তো হয়তো আমাদের কোনো না কোনো জায়গায় ঘাটতি আছে।
যদি আমরা কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমরা ক্ষমা প্রার্থী। বাট আপনারা এলাকার সব সচেতন মানুষ পাঠাগারে আসবেন, পরামর্শ দেবেন কীভাবে পাঠাগার বয়ে নিয়ে যাওয়া যায়। আর আজকে আমি বিশেষ করে একটা জিনিস বলতে চাচ্ছি যে এই এলাকার বৃহত্তর এলাকার মধ্যে যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এর মধ্যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বরত কয়েকজন শিক্ষক আমাদের মধ্যে উপস্থিত আছেন। সেগুলো আমি ওনাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয় যে শিক্ষকরা হচ্ছেন এমন একটা পেশা, যদি কোনো একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি দুইটা খাত থাকে, সেবামূলক খাত থাকে, তাহলে একটা হচ্ছে ডাক্তার আর একটা হচ্ছে শিক্ষক। এই দুইটা পেশার মানুষ সরাসরি জনগণকে সেবা দেয় এবং জাতি গঠনে যথেষ্ট যদি কোনো ভূমিকা থাকে তাহলে সর্বপ্রথম শিক্ষকের। সুতরাং এই শিক্ষক সকলের দায়িত্ব অনেক আছে। শুধু যে পাঠ্য বইয়ের যা সিলেবাসের ভিতরে যা আছে তা যদি বাচ্চাদেরকে পড়ালেখা সীমাবদ্ধ রাখেন তাহলে কিন্তু অনেক বাচ্চাদের মানে বিশ্ব সম্পর্কে বা অনেক সাধারণ জ্ঞান সম্পর্কে তাদের ধারণা হবে না। সুতরাং আমি মনে করি যে এবং আমি মানে অনুরোধ করছি যে আমাদের উপস্থিত যারা শিক্ষক আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, আপনারা দয়া করে আপনারা পাঠ্য বইয়ের পাশাপাশি সিলেবাসের পাশাপাশি ক্লাসে ছোটো বাচ্চা হোক, বড়ো বাচ্চা হোক, কলেজের হোক আর প্রাইমারি স্কুলের হোক অথবা হাই স্কুল লেভেলের হোক, প্রত্যেকটা বাচ্চাদেরকে আপনারা পড়ালেখার মানে পাশাপাশি যাতে তারা মাঝে মধ্যে পাঠাগারে আসে এবং বিভিন্ন ধরনের বই পড়ে আর জ্ঞান কীভাবে অর্জন করা লাগে। কারণ যদি এই পাঠাগারে যদি বিভিন্ন ধরনের বই যদি না পড়ে তাহলে কিন্তু একটা বাচ্চার মানে মেধা বিকাশ হবে না, এমনকি তার মানে সেলফ ডেভেলপমেন্ট হইবে না, এমনকি তার মানে দুনিয়া সম্পর্কে তার ধারণা হবে না। তো আমি মনে করি যে একটা বড় ভূমিকা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের তরফ থেকে বাচ্চাদেরকে মানে উদ্বুদ্ধ করবেন কীভাবে মানে তারা বইয়ের প্রতি আগ্রহ অগ্রসর হয়। এমনকি প্রয়োজনে আপনারা একটু সুযোগ করে দিবেন, আপনারা যে প্রতিষ্ঠানে আছেন আপনারা একটা সুযোগ করে দিবেন। প্রয়োজনে আমরা পাঠাগার থেকে দুই একজন আমরা প্রতিনিধি হিসেবে যাব, আমরা একটা মানে ব্রিফিংয়ের মাধ্যমে বাচ্চাদেরকে বুঝিয়ে বলবো যে এই পড়ালেখার পাশাপাশি যদি আমরা আউট বই বা বিশিষ্ট জনের বইগুলা পড়লে কি উপকার হবে আর না পড়লে কি ক্ষতি হবে, এই বিষয়টা আশা করি আমরা যদি একটা দিন যদি এরকম কোনো সুযোগ করে দেবেন আপনারা, আমরা যদি যাইতে আমার মনে হয় যে এলাকার বাচ্চারাও উপকৃত হবেন এবং কি আমাদের পাঠাগার করা সার্থক হবে। না হলে আমরা পাঠাগার কিন্তু যদিও করছি পাঠাগার আছে কিন্তু আমাদের পাঠক নাই, সুতরাং এটা কিন্তু একটা কোনো সফলতা নয়। তো আমি এই বিষয়টা আপনাদের নলেজও দিলাম, আশা করি আপনারা আমাদের একটা সুযোগ করে দিবেন, এতে গিয়ে আপনারা উপকৃত হবেন, আমরা উপকৃত হবেন। বর্তমানে দেখেন বাংলাদেশে বিশেষ করে সমাজে কিন্তু টাকা পয়সা আলা মানুষের কোনো অভাব নাই, শিক্ষিত মানুষের কিন্তু অভাব নাই, কিন্তু ভালো মানুষের যথেষ্ট অভাব আছে। নিঃসন্দেহে আমি বলতে পারি ভালো মানুষের যথেষ্ট অভাব আছে। আর যদি আমরা আপনারা সচেতন মানুষ যারা আছে, আমরা সমাজের সচেতন মানুষ যদি সমাজে যদি ভালো মানুষ যদি তৈরি করতে না পারি, যদি সৃষ্টি করতে না পারি, তাহলে কিন্তু কোনো অবস্থাতেও সমাজ শান্তিতে থাকবে না। সমাজ আছে যেভাবে আছে, যত দিন যা কিন্তু খারাপ মানুষের উত্থান হচ্ছে, যত বেশি খারাপ মানুষের সমাজে উত্থান হচ্ছে তত বেশি সমাজ থ্রেডে যাচ্ছে, সমাজ হুমকির মুখে যাচ্ছে। সুতরাং এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে কিন্তু এক সময় দেখা যাবে যে সমাজ খারাপ মানুষের মানে সৈলাভ হয়ে যাবে। সুতরাং খারাপ মানুষ দ্বারা আমরা নিয়ন্ত্রিত হবে সমাজ, এই সমাজে কখনো কোনো ভালো জিনিস আশা করা যায়। সুতরাং আমরা এই পাঠাগার হচ্ছে একটা যারা স্কুল প্রতিষ্ঠান যেভাবে মানুষ করার সহযোগিতা করে, সেই পাঠাগারটা একটা পাঠক একাডেমিক একটা প্রতিষ্ঠান। এই বিষয়টা আমি মনে করি যে আপনারা মাধ্যমে আমরা আরও অনেক একটা উপকৃত হইব। আর আজকে সবচেয়ে ভালো একটা সুবিধা হচ্ছে যে আজকে আমরা আপনাদেরকে ইনভাইট করছি, তখন যে মনে হয় পাঠাগারে উপকৃত হইব, আপনারা একটা দায়বদ্ধতা আছে। আমি মনে করছি যে আপনারা উপকৃত হইব, সমাজের উপকৃত হইব, এই বুঝে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে আমার সেমসাগুল এবং আমি দীর্ঘায়ু কামনা করতেছি।
ওনাদের মাধ্যমে এই আশীর্বাদ আছে বিশেষ করে যে এই শিক্ষা জাতীয় যে কোনো জিনিস আছে বা জ্ঞান চর্চা অনেক দূরে গিয়ে যাবে। এখন বক্তব্য নিয়ে আসবেন আমকুনা 2 সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব সালাম হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পত্রিকায় আজকে সম্মানিত সভাপতি উপস্থিত আসলে উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত জ্ঞানের বান্ডাল সমাজের ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজকে প্রকাশনা সর্বশেষ অনুষ্ঠান যে বিষয়টি আজকে নিয়ে আলোচনা হয়েছে এই কথাটা বলতে চাই। প্রথমে এত সুন্দর একটা পরিবেশ, এই জ্ঞানের একটা পরিবেশ তৈরি হওয়া দরকার। এই সমাজের ভিতরে জ্ঞানী মানুষ খুঁজে পাওয়া কঠিন। আপনি টুকাইলে ভাইবেন সুন্দর সুন্দর কথাবার্তা বলতে পারেন, সুন্দর সুন্দর ভাষণ দেওয়ালা, সুন্দর সুন্দর আপনার বিভিন্ন ধরনের কৌতুক সাহিত্যিক এই সমস্ত ভাইবেন সমাজ, কিন্তু প্রকৃত মানুষ হবে সালে আমার সাথে বক্তব্য দিয়েছেন। বক্তব্য বিভিন্ন কথা আপনি এখন যে সমাজও যাবেন, যে পরিবেশও যাবেন, যে অনুষ্ঠানও যাবেন, সেই অনুষ্ঠানের যে মূল বিষয়, আসল যে মূল বিষয়টা, সেই মূল বিষয়টাকে আপনি মাথায় রেখে দিয়ে একটা কথা বলা সবচেয়ে আজকের যে ম্যাগাজিন প্রকাশনার যে অনুষ্ঠান আজকে এখানে উপস্থিত হয়েছেন, এখানে প্রত্যেকের বিবেক ভিন্ন, প্রত্যেকের কথাবার্তা ভিন্ন, প্রত্যেকের চিন্তাধারা ভিন্ন। টিচার যারা আছে যেমন হাই স্কুলের 24 জনের চিন্তাধারা ভিন্ন, 24 জনের মাঝে যারা যারা আছে এরা সাবজেক্ট আলাদা। এই পেশায় নিয়ে এইটাই নিয়ে দক্ষ, উনি ইংলিশে দক্ষ, উনি বাংলায় দক্ষ, উনি গণিতে দক্ষ, সমাজে দক্ষ। আমারও আছে প্রাইমারি তো প্রত্যেকের যাদের বিষয়ে দক্ষ আছে। কিন্তু আমি যে একটা বিষয়টা বলতাম স্যার, ওইটা যে আজকে যে প্রকাশনে যে প্রতিকৃত যে বইটা যে বের হয়ে এখানে যে যিনি আমাদেরকে এনেছেন যেমন এসেন্স অফ গুড অনুন্নত হয়েছে, আমি সঙ্গে বলতাম স্যার বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, আমি দেখছি যে গ্রামের উপরে যে কবি ওখানে আছে, সাহিত্যিক ওখানে আছে, বিভিন্ন জায়গায় আমি গেছি। কবিও অত সহজ না, সে যে সাহিত্যিক অত সহজ না। সংস্কৃতি যেটা আছে বলো সঠিক, বাংলা সংস্কৃতি যেমন কঠিন আর উঁচু হয় না। এই বইটা আমি পড়লাম, দেখলাম অসংখ্য জটিল শব্দ, যে একটা ব্রেইনে ধরে, যেটা ব্রেইনে ধরা সম্ভব না। মাস্টার না মহামাস্টার লোকা যদি এই লাইনে যদি ওনার দক্ষ না থাকে, এই লাইনে যদি তোমার ভাষার সমৃদ্ধ ভান্ডার না থাকে, এই সংস্কৃতির যে শব্দগুলো আছে, যে কঠিন কঠিন শব্দগুলো আমি দেখলাম, সম্ভব এটা বড় আপনার ভান্ডার দরকার। এরা যে গবেষণা করিয়া, এরা যে চিন্তা ভাবনা করে, এটা সবটা সম্ভব। কবি হওয়া সম্ভব না। আপনি দেখুন তো স্যারও অসম্ভব, আমিও স্যার, ও আরেক স্যার, ও আরেক স্যার, ও আরেক স্যার, ও আরেক স্যার, স্যারও আসল। স্যারগুলো পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে ভাষণ তো পারে। কবিও অসম্ভব। এই যে একটা লাইন লিখে দিবা স্যারে, গণিত পড়ে তার থেকে বললাম দেখি আপনার লাইন দরকার কি, আপনি আমি পড়াই ইংলিশ পড়ে, আমি বাংলা পড়াই, গণিত আমি ইংলিশ পড়াই, আমার লাইন দরকার সম্ভব। কারণ এই আইকিউ আমার নাই, এই স্মরণ শক্তি আমার নাই, এই বিবেক বুদ্ধি আমার নাই। সুতরাং উনারা যে একটা বই ম্যাগাজিন দিয়ে বাইর করছে, উনাদেরকে কি বলবো আমি তো পড়লাম, দেখলাম তো কেন যে জিনিসগুলো মানে এনেছে, হ্যাঁ অনেকটা আছে সৃজনশীল কিছু উপদেশ আমি তামসাই ওখানে, যে এই যে এই ইয়াং যারা আস্তে আস্তে স্টাডি করে, স্টাডি করতে করতে এমন সময় আসবে না আমার এইগুলা কর্মমুখী হইতো না, আমার গ্রামমুখী, আমার কবিতা হইতো শিক্ষণ, আমার কবিতা কোনো ব্যক্তি কেন্দ্রিক না। আমার তো হয়তো যে বিষয়টা পড়লে বিভিন্ন ধরনের শিক্ষামূলক জিনিস এখানে আসে,
গেল একটা। এই কবিতা তাইকে অনেকটা আছে, মূল ভাব লেখো, এর শব্দ অর্থ লেখো, এর সংসার লেখো, এইগুলা তাকে দেখা যায় অনেক কিছু শিক্ষণীয় আছে। তো আমি ওই জিনিসটা আমি সংক্ষেপ আমি জ্ঞান এমন একটা বিষয় যে একটা সীমাবদ্ধ রাখলে সে ভালো পারবে। আমরা সারাই নাছি, অনেকে আছে ডিউটি শেষ আর কিসের বই, ডিউটি শেষ পড়াইলাম, বাসাতে আসলাম, এই তো শেষ, আর কোনো পড়াই। সুতরাং ওই একটা কথা দিয়ে পড়ার কোনো শেষ নাই, যে যতই পড়িবে ততই শিখবে। পড়তে 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 এমন বিষয় আসবে আপনার মাঝে যে একটা আপনি কথা বলতেও শিখুন। এই যেখানে আপনার দ্বারা এখানে এসেছেন, আপনারা প্রত্যেক তোমার জ্ঞান বুদ্ধি যথেষ্ট বিশাল। একটা কথা বলি, আমাকে বলেছিল স্মৃতি অর্থ কি? স্মৃতি অর্থ স্মরণ, বিস্মৃত অর্থ ভুলে যায়। এই যে স্মৃতি বই, যে একটা কথা আর একটা রেডিও বাজাই আমি এখনো, সেরকম কিছু মনে নাই এখনো। আমার 2টা ব্যাটারি আছে, 50 টাকা দাম। প্রত্যেকটা দিন আমি শুক্রবারে একটা আছে 30 মিনিট বিয়ার গান দেয়, একটা আছে 30 মিনিট কবিতা আবৃত্তি করে। কি সুন্দর, কি তাল, কি সুন্দর কথাবার্তা। এই যে বই 30 বছর আগে বলেছে যে মুখের কথা বাতাসে যায়, লেখার লেখা শতাব্দী। মুখের কথা বাতাসে যায়, লেখার লেখা শতাব্দী যায়। আপনার কথাবার্তা শিক্ষণীয় থাকে, শিক্ষণীয় থাকে না কথাবার্তা, আপনার কোনো মূল্য নাই। আপনি বই পড়িরা এক লাইনে, বই পড়িরা কোনো ফায়দা আপনার কাছে আছে কিনা? এই যে এরার ভিতরে যে জ্ঞান যে লুকায়িত আছে, এইটা আপনি বিকশিত করার জন্য আপনার দরকার চিন্তা গবেষণা আপনি ছাড়িয়ে দেন। এই যে ওনারা আজকের তথ্য প্রযুক্তির যুগে, এই তথ্য প্রযুক্তির যুগে ফোন দিছে, আমরা আইছি দেখে এইখানে হায় রেহা কি সুন্দর সুন্দর মানুষ, কি সুন্দর কথাবার্তা, ভিন্ন কথা। আর সমাজও না গেলে, আর সমাজ একটা আছে, রাজনৈতিক একটা মঞ্চ আছে, একটা বাউল সম্রাটের গানটা পরিবেশ আছে, কিন্তু কবিতা সাহিত্য কবিতা, এই যে আতর রহমান সাহ দেখতে লাগে এলোমেলো, কবি যারা এরা লাগে এলোমেলো, দেখো যা দুনিয়ায় কোনো খবর নাই, এরা আর তোমার সৌন্দর্য নাই, এরা আর যে ব্রেইনে যে ডিফেন্ড মাইন্ডেড দেন দা সাউথ, মানে অস্ত্র চেয়ে মুসির দার বেশি। এরা যে অস্ত্রটা কি, যে হলমর দা, এই হলমর দ্বারে আল্লাহ রসুলের জমানাত আল্লাহ রসুল বলছেন, হে হাসান সাবির জবাব দাও তুমি তোমার কবিতার মাধ্যমে, তোমার কবিতার মাধ্যমে হাসান সাহেব জবাব দাও তাদেরকে। জবাব তোমার যে কবিতার ভিতরে যে মুশরিকগুলোর বিরুদ্ধে যে কবিতার ভিতরে তোমার যে চেতনা জ্ঞান ধারণা আছে, সেইটা কবিতার মাধ্যমে তাদেরকে জবাব দাও। সমস্ত জবাব দেওয়া হয়েছে কবিতার মাধ্যমে। এখানে সাহিত্যিক পড়া, ওই যে বইগুলা, পাঠ্য বইগুলা পড়লে অর্থ পাওয়া যায়, পাঠ্য বই যে আছে এগুলার অর্থ পাওয়া যায়। আমার দেশ, আপনি কোনো কাজ আমার দেশ, সেটা পাঠ আছে, কিন্তু কবিতা সবে পড়ে যায়। ইপুর মর্ম অর্থ বোঝা তা বড় কঠিন, না চাওয়া পর্যন্ত, এটা না চাওয়া পর্যন্ত বোঝা বড় কঠিন। এই যে আতর রহমান সাহেব, আমি আগেও পড়ে থাম বই, জটিল জটিল, এটা কোথা থেকে পাই না, একদম চিন্তা করে পাই না। যারা যে বার করছে যে কবিতার লাইন শব্দকে মিলত, ওই যে হয়েছে যে আপনার বই মানুষের জীবন গড়ে। আমি স্টাডি করি হোমার বেশ, আমি ইসলামী স্টাডি করি, আমি যেগুলো স্টাডি করি, ডক্টর যারা আছে তাই তখন এই সাধারণ এই সমস্ত না, যেমন আছে আরব দেশ আছে ডক্টর যারা আছে, যেমন এটা সমস্ত পৃথিবীর যত হাদিস গ্রন্থ আছে সমস্তরে এক খণ্ড বানাইছে 19 খণ্ড, 16,546টা হাদিস গ্রন্থ। আমি এক খণ্ড আছি, পড়িয়া শেষ নাই, কিতা করবা, কুল কিনারা নাই, কি পড়িবা, পড়ার তো শেষ নাই, আসা না শুনবা। ওই যে ওয়াজ আছে, এটা আমার বান্ধা এই সমস্ত আমার হোক কারণে আমি দোয়া শুনতাম, 500 দোয়া, সহি হাদিস 500 দোয়া, আলহামদুলিল্লাহ। আমার হোক কারণে আয়াত এই যে সাইড আছে, কোরআন শরীফের সাইডও কথা আছে, আর সোয়ারাও এই কবির কথা আছে। সুতরাং বললো যে আমি প্রত্যেকটা মানুষ তার, উনি আছে অন্যান্য কাউসার, এসব সেবুল, এরা আছে সাহিত্য কবিতা নিয়ে, উনি আছে রাষ্ট্রবিজ্ঞান দিয়ে, উনি বলা হয় তোমার আপনার বিভিন্ন ধরনের আপনার উপন্যাস বলা হয়, বিভিন্ন মানুষের বিভিন্ন সাইট আছে। আমি আমারটাও পড়ি, সব থেকে মোটামুটি কিছু বলি। আর আমি যে লাইনে পড়ি কোরআন এবং হাদিস স্টাডি, আমাকে বলে একটা হাদিস পড়ে, একটা আছে না, উতলুবুল ইলমা ইলাল মাহদি ইলাল্লাহ,
দুনিয়া থেকে খবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। শিক্ষা অর্জন করলে তোমার ব্রেন প্রস্ফুটিত হবে, তোমার ব্রেন আবদ্ধ থাকবে না, বিকশিত হবে। এমন জিনিস শিখবে, এমন জিনিস জানবে যেটা কল্পনা করা যায় না, যেটা কল্পনা করা যায় না। যাক, আমি একটা কথা বলি, আল্লাহ রসুলের সময় এক সাহাবী না বহু দূর থেকে গেছে, আইয়া হল সাহাবী রে, আমরা সাহাবী হা মোহাম্মদ তো এই দেখছেন আপনার এলাঙ্গে বসে আছে দপ্তরে সদা করতে, হ্যাঁ তার পুত্র সর্দার সেই পুত্র কত ব্রেন থাক বল শেষ না। তার নাম গিয়া আব্দুল সালাম এমনি পিতার নাম বলে গেছে, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদির সবচেয়ে বড় পণ্ডিত। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদির সবচেয়ে বড় পণ্ডিত। হে আসিল খেজুর গাছ কোন পানি দে বলে আজকে শুনছি মক্কাতে মদিনা যাইব মুহাম্মদ দেখা যাইব। গেল গিয়া দেখলো, হ্যাঁ ঠিক আছে, গিয়া দেখলো যে কেউ কষ্ট করবো, প্রশ্ন করতে পারে, মনে করলাম সে মুহাম্মদ। পয়লা প্রশ্ন হল কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? উনি বুঝে দিয়েছে কিছু আলামত। মানুষের মহিলার গর্ভে যে ছেলের সন্তান হয়েছে এটা কিভাবে উনি বলে দিয়েছে। আর একটা প্রশ্ন করা হলো, আমি বললাম গিয়া ইহুদির সর্দার বড় পণ্ডিত সবে জানে, আব্দুল্লাহ ইবনে সালাম সবে জানে। আচ্ছা আপনি একটা খবর দেন তো আমার কওমের মাঝে যে আমি আব্দুল্লাহ ইবনে সালাম এ সম্মানিত নি না অসম্মানিত, না পণ্ডিত না পণ্ডিত না? হ্যাঁ উনি খবর দিলেন সাহাবী, হ্যাঁ ইহুদির মধ্যে আমাদের সবচেয়ে বড় পণ্ডিত হলো গিয়া আব্দুল্লাহ ইবনে সালাম। তার মতো ব্রেন, তার সুকৌশল, তার যে চিন্তাধারা ইহুদির মধ্যে কোনো বেটা ছিল। এখন হইল ঠিক আছে, পাইছেন তো আপনি, আমি মুসলমান তো কি বলুন আশহাদু আল্লাহ মুসলমান, তখন আপনি খবর দেন তো দেখি আব্দুল্লাহ মুসলমান হয়েছে, দেখি কি বলুন দেখি। দিলা খবর যে আব্দুল সালাম মুসলমান হয়েছে। আমাদের ইহুদির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ মানুষ, চরিত্রহীন একটা মানুষ ছিল, তার নাম আব্দুল্লাহ সালাম। আমি এই কথাটা বলতাম সাইয়া যে সমস্ত পণ্ডিতগিরি শেষ, সমস্ত পণ্ডিতগিরি শেষ, তার কওমের মাঝে সমস্ত দুরিশাত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেছে, আর তো দিন নেই। আর খারে তোমার খান গেছে দারস করতে গিয়া জিজ্ঞাসা হলে হওয়া যাইব, কোনো কিছু নাই। যাক সংক্ষেপ হইতাম কারণে আর অসংখ্য আছে যেগুলা শুনলে অবাক যাইবা। আমি যে ঘটনা বলি, আমি কথা কোরআন হাদিস ছাড়া শেষ। তো আমি উপায়টা বলছিলাম যে যারা এই বইটা বাইরে বসে আপনারা গেছে আমার সবচেয়ে আকুল, আপনারা তারুণ্য আপনারা এখনো যে আপনারা সময় এখন আস্তে আস্তে আসছে কর্মমুখী শিক্ষামুখী হইতো। আমাদের কবিতা হোক, সাহিত্য করলে এখান থেকে একটা জিনিস পাওয়া যায়, পাইলাম শিখিলাম, শিখা থাকতো, শিখার আগ্রহ না থাকলে হেস হয় লোক, হেস যদি না থাকে, লোভ না থাকে, লোভ লালসা, শিখার লালসা না থাকলে কখনো যত সুন্দর সুন্দর বাক্য বলো তার ইচ্ছা থাকতে আমি পড়িতাম। আইসের লান আমি শিখবো, শিখা শেষ নাই। তো যাই হোক আমি ধন্যবাদ দিই এসএম সবুল, অনন্য খাওসা, আর যারা আমার শিক্ষক যারা আছে, এখানে যারা আছে আপনার জ্ঞানের সমারোহের প্রতীকিত যারা এখানে এসেছেন, বই ফোরটা যারা আছে, সময় শেষ, কারণ টাইম অ্যান্ড টাইম ওয়েট করে না, সময় এখন অপেক্ষা করে না, কারণ জানারও শেষ নাই, শেখার শেষ নাই। জানেন আমল করে সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় আমল। একটা কথা বলি শেষ, ইমান আগে না আমল, ইমান আগে না ইলিম আগে, ইমান আগে না ইলিম আগে? ইমান কখনো আগে হইতে পারে না। কেন? আব্দুল সালাম তার তো ইমান নাই, এ বড় পণ্ডিত, স্টাডি করছে কোরআন তাফসীর হাদিস, স্টাডি করে দেখছে এটাই শ্রেষ্ঠ ধর্ম। আগে হইল গিয়া শিক্ষা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আগে ইমান নাই, আগে হলো আমি শিখতাম, জানতাম, জানার পরে না আমি ইমান আনতাম। আমি জানিও না, আমি ব্যবহার অজ্ঞ, আমার কোনো জ্ঞান নাই। সুতরাং আগে পড়তে হবে। বইয়ের জ্ঞান জ্ঞান নয়, অন্তরের জ্ঞান সবচেয়ে বড় জ্ঞান। বই যেটা আছে সমস্ত গুলা হারাই মাথার ভিতরে, বই শেষে তখন বই মানে এই যে বই যেটা আছে পড়লে এই বই থাকলো বেরো ঢুকে গেল, সুতরাং এই বইটার দরকার নেই।
ইলমু ফিস সুদুর লা ফিস সুতুর। বইয়ের জ্ঞান জ্ঞান নয়, অন্তরের জ্ঞান সবচেয়ে বড় জ্ঞান। এটা বই ভিতরে ঢুকাই দিয়েছে, সুতরাং ব্রেইন হারাই দিয়েছে। আর সারা বলতে পারে প্রতীকিত ওয়ান বই কি আছে সমস্তগুলো বলে ফেলবো। স্টাডির বিকল্প নেই, এখানে আগে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতি, শিক্ষা ছাড়া কোনো জাতি, কোনো মানুষ, কোনো সমাজ গোষ্ঠী সবচেয়ে বড় শিক্ষা তার বাপ তার মা। সুতরাং আমাদের সবচেয়ে আমি শেষ কত গেল গিয়া যে আমরা কিছু কিছু বই পড়ি, কিছু কিছু বই আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সওয়াল করো জ্ঞানীরে। যে বিষয় তোমরা জানা নেই, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তোমার জানা নেই সে বিষয়ে তুমি জ্ঞানী যারা আছে তাদের জিজ্ঞাসা করো, তুমি ফাইয়া যাইবে। কোনো কথা নাই, দেখবে তারা বই আছে। একটা বই আছে ভালো মানুষ ভালো জীবন, ডাক্তার নতুন মানুষ, উনি একটা বই লিখেছে যে জ্ঞানী যারা তারা তারা মণিমুক্তা কুড়িয়ে নয়। আর সাধারণ মানুষ যারা আছে, রাজনীতিবিদ যারা আছে, এরা তারা পেশায় বিভিন্ন দান্দা তারা ব্যস্ত আছে। আর জ্ঞানী যারা তারা মণিমুক্তা কুড়িয়া লয়, মাথার দোকান সমাজে কিতাব পড়তো স্যার, একটা আলো দিত স্যার। এই বইটি একটা আলো, মানুষ তোমার ফললে মানুষের আলো পায়। বই পড়লে বই পড়ে না, আলো নাই। সুতরাং সবার কাছে আমার এই এটা আবদার হইল গিয়া সবাই জ্ঞানী কেন আছে, যদি বই পড়ার কোনো বিকল্প এই পৃথিবীতে নাই। ডেল কার্নেগি একটা বই আমি পড়ছি, হাই রে বাবা, হাই রে চরিত্র গঠনের বই। আমি যদিও ভাষা পড়ছি, আমি এমন কোনো বিষয় নাই যে আমি স্টাডি ফাইলেও মৌফুক জেলা যুগ জেলা তোমার যুগে জেলা রক্ত শোষণ করে, যেইটা রক্ত শোষণ না করা পর্যন্ত যদি মানুষে না বুঝে যে আমি যতটুকু আমার পেটে যা যারে আমি খাইয়া ছাড়বো। তো আমি বললাম বই যে কোনো বই, বই যে কোনো বই, কোনো দর মটর কিছু না। আমি জিও পড়ি গেল ঐতিহাসিক মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আমি পড়ি আপনার বিস্তৃতি শ্রুতি, এই সমস্ত গুলা দেখছি। তাদের বইয়ের মধ্যে অসংখ্য জিনিস আছে চরিত্র গঠনের, অনেক জিনিস আছে শিক্ষণীয়, যে একটা তুমি চিন্তা করতে হাঁটে নাই। খালি একটা খালি বই পড়তা, একটাও না। বিভিন্ন রাইটারের বই পড়ি দেবো, একটা লাইন পাইবা আপনি। এই যে আমি গেলাম কোথাও হসপিটাল গিয়ে দেখো অন্য কাজ কবিতা সারা করলাম, সারা করে দিলাম, কবিতা যে লেখে তার যে ঘুর আমি বুঝছি ফটো হলে। আমি তো লিখতাম যে আমার হকা গণিত করতাম, আমার হকা ইংলিশ গ্রামার আমার হইতাম, আইসেল নাম্বার ফরগেট ইউ ক্যান কিতা একদম বার কানে কিতা আছে ফালতু না। আমার হকা বাংলাও করতাম, তোমার কিছু বাংলা করতাম, কিছু গণিত করতাম। কবিতা এগুলো পড়তে কষ্ট লাগে। কবিতার সুন্দর সাথে সুন্দর মিলানি এইটা সবার আল্লাহ দেয় না। আল্লাহ প্রত্যেক মানুষের বিভিন্ন ধরনের চিন্তাধারা দিয়া থাকে। এই আমার শেষ করতে হয়েছে যেখানে আমাদের পরিবেশখানে আনা হয়েছে, আমি যে কথাটা সুযোগ পাইছি যে সবাই ধন্যবাদ দিই। আর আমরা তরুণ মশা যদিও বয়স্ক হয়ে গেছে, কিন্তু এখনো মাথায় হাম করে, এখনো মাথায় হাম করে দেওয়া, এখনো হবল সভাপতি আরো তো হাসা আছে না, না সবে চিন্তাধারা করে বার করছে। সভাপতি এড়ে দিতাম যারা ইকু আছে, যারা ইকু আছে। একজন মাদ্রাসা বাংলা পড়াইছে, যে বিচারা যে আমি যতক্ষণ যাই আমার আতঙ্ক দেখছে। বিভিন্ন জায়গায় গেছি, কবি ওখান নাই, বহু জায়গায় গেছি। এই যে ইয়াং জেনারেশন যে কবি মেধাই বুঝি না, মেধা যার আছে তারে দা দা বুতা দা বাস কাটে না, দাঁড়ালো দাঁত একটা আছে, এটা সকাল সকাল বাস কাটতে পারে। মেধাবী যে আছে, মেধাবীর বিকল্প পৃথিবীতে নাই। যে কোনো মেধাবী ছেলক মেয় এর আর কথাবার্তা আলাদা, চিন্তাধারা তার কাছ থেকে হইবা জিনিস। এর কারণে স্যারে যদি নাচি দোয়া করি আমরা। আর পাঠাগার যে একটা আছে, পাঠাগারে সকল ফাইতা না, যত উপদেশ দোকা, যত সুন্দর কথা বকা, পাঠাগার গ্রাহক পাওয়া বড় কঠিন ব্যাপার। এখনকার যে যুগ আপনি পাইবেন না, খুব কম রেয়ার, খুব কম রেয়ার। যাই হোক, আমার কথাটা শেষ করতে যাচ্ছি। আমি সবাই ধন্যবাদ দিই। আর সবাই কিছু না কিছু বই পড়ে, বই পড়লে ফায়দা কি? কোনো ফায়দা না, হ্যাঁ ফায়দা আছে। নিজে শিখিলাম। সবচেয়ে বই পড়লে মানুষের মধ্যে মানুষত্ব বোধ করে। মূল্যবোধ কাকে বলে? মূল্যবোধ হলে গিয়া একজন মানুষের বই পড়লে তার মাঝে ওজন বেশি, সবচেয়ে বেশি ওজন ওই লিগার অঠর।
সবচেয়ে বেশি ওটার ওজন বেশি। যে ব্যক্তি যে মানুষে স্টাডি করে তার ওজন বেশি, কথাবার্তা খুব শালীন, খুব ভদ্র, খুব অমায়িক, কত সহনশীল, তার মধ্যে শিক্ষণীয় আছে। শিক্ষা শব্দের অর্থ হইল গিয়া প্রত্যাশিত পরিবর্তন। যে আমি যেভাবে আছি একটা পরিবেশে গেলাম, যা দেখি না এরা তো কথাবার্তা আলাদা, আমার যেটা আছে তারা ওইটা, আমার যে চিন্তাধারা আছে, আমার যে চাহিদা যেটা আছে, আমার যে ব্যবহার আছে হরাই দেখি এখানে দেখে একটা সুন্দর কথা কোনটা শিখি আমি একটা শিখার শেষ নেই তো। আমার জাবড়া যেটা আছে, খসড়া যেটা আছে, ইটা কথা চিন্তা হরাই দিই কোনো আসি দিকে তো সুন্দর সুন্দর ওই দিকে কথাবার্তা আছে। আচ্ছা আমি ওখানে গেলাম গিয়ে আমার বললো আপনি বাথরুম গেলাম, বাথরুম তো আমি সাফ করি হাত দিক দিয়ে আমার কইলো পানি পানি একটা কইল না, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি হতো না। আর কতটা হইল বইলা তার কাছে শিখা দো। আল্লাহ বলেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি সওয়াল করো জ্ঞানীদের যদি তোমার জ্ঞান নাই। সবাইকে ধন্যবাদ দিই। আসসালামু আলাইকুম। আমার দীর্ঘ সময় গেছে, আমার প্রচুর করে মাফ করে দিই, সবাই আমাকে মাফ করে দিন। আসসালাম চমৎকার বক্তব্য রাখেন কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব সালাম হোসেনকে। এখন বক্তব্য নিয়ে আসবেন আশির বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক জনাব মোশাররফ হোসেন। সবাইকে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত সকলকে আমার ভালো লাগছে আজকে অনুষ্ঠানে এসে যে কবিতার বই দিয়েছে আমরা দুদিন আগে এই সময় পেয়েছি স্কুলে। তো প্রথম শেষের যে কবিতাটা প্রথম আমি কবিতাটা পড়লাম, বই পড়ার প্রতি একটা মানুষকে সুন্দরভাবে যে উপদেশ করার এক কথায় অসাধারণ। আর এলাকা নিয়ে সার্বিকভাবে সালে ভাই বা স্যার যে কথা বললেন, তো আমরা এলাকার কিছু বড় শিক্ষার্থী পড়াই। তো গত বছর আমরা স্কুলে 3টা ম্যাগাজিন প্রকাশ করছিলাম, ক্যালিকা ম্যাগাজিন না। তো ওই জায়গার মধ্যে আমাদের যে শিক্ষার্থী এদের অনেক কবিতা বা গল্পগুলো আছে খুবই সুন্দর এবং অসাধারণ মানের। 2007 সালে যখন বাংলাদেশ বিশ্বকাপের নকআউট পর্বে ইন্ডিয়ার সাথে জয়ী হয়, তখন সৌরভ গাঙ্গুলির একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। তখন আর প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের এই ধারাবাহিকতা বজায় রাখার উপায় কি। তখন উনি বলছিল যে বাংলাদেশের উচিত হবে এখনই পাইপলাইন মজবুত করা, ঘরোয়া ক্রিকেটে বেশি মনোযোগ দেওয়া। তো যে জায়গা দুজন কবি আছে কিন্তু আমাদের যে আর খুদের কবি আছে ওদের এখনই যত্ন নেওয়া উচিত। আমাদের আসিরগঞ্জ হাই স্কুল আছে, আসিরগঞ্জ আলিম মাদ্রাসা আছে। বছরের একটা সময় এদের কিছু কবিতা নিয়ে আপনাদের কিছু নিয়ে ওদের কবিতাগুলো থাকলে কিছু সম্পাদনা করলে বাসায় এডিট করা হলো, আমার মনে হয় তাহলে আর একটু ভালো হতো। তাহলে এটা ওদের কবিতা বা লেখালেখির যে প্রতিভাটা দূরগুলোয় পৌঁছাতো পর থেকে, না হলে এটা কয়েকজনের কাছে থেকে যাবে। যেমন আমাদের দেশে ক্রিকেটে তামিম সাকিবের পরে আদিস্টার হতে পারে না, কারণ হলো ঘরোয়া ক্রিকেটে মনোযোগ নেই। তো আমাদের এই পাইপলাইনটা মজবুত করতে হবে। আরেকটা জিনিস আমরা স্কুলে পড়াতে গিয়ে যে জিনিসটা ফেস করি, আমরা প্রতিভা দেখি মেয়েদেরই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 1 থেকে 3 21 জন শিক্ষার্থী যদি 1 2 3 মূল্যায়ন করি 21 জনই মেয়ে, কোনো ছেলে নাই। এটা খুবই হৃদয় বিদারক ঘটনা। সারা আগে আসছেন এরকম ঘটনা ঘটছে কিনা আমি 3 বছরের মধ্যে এবার প্রথম দেখলাম। 1 থেকে 3 কোনো ছেলের প্লেস নাই। এই জিনিসগুলো আরো দেখো, অনেকে অভিভাবক আছেন, শুধু কি মেয়েদের বাবা মাই সতর্ক, ছেলেদের বাবা মা কি করে? মিটিং যখন আমরা প্যারেন্টস মিটিং কল করি, আমরা নারায়ণগঞ্জ হাই স্কুলে ছিলাম, আমি নারায়ণগঞ্জ পুলিশ স্টেশনে ছিলাম 2 বছর। ওই জায়গায় আমাদের মুক্ত প্রশ্ন পর্ব থাকতো 10 মিনিট, গার্ডিয়ানরা বিভিন্ন প্রশ্ন করতো বা আমরা সরাসরি প্রশ্ন করতে পারতাম। তো এই জায়গায় এটা নাই, কিন্তু আমরা গার্ডেন মিটিং থাকলে একটু ভালো হতো আর কি জিনিসগুলো বলাটা। যে আপনারা আছেন অনেকে এলাকা, অনেকে না সবাই, আমরা 2-3 জন শিক্ষক ছাড়া, তো এই জিনিসগুলো আমাদের শিক্ষার্থীদের আর একটু ইয়ে করা। আমি যে বক্তব্য শুরু করছি আমাদের ছেলেদের মাঠ ছেড়ে পালাইছি, এখন এই জায়গায় ছিল। আসো তোমরা
নাইম কই? নাইম আসো? না, আমাদের কিছুদিন আগে একটা মিটিং হলো যে মানে প্রত্যেক শিক্ষার্থীর বাসায় বাসায় দেওয়া। আমরা তাকিব স্যারের সাথে আমি আমপাড়ায় গেছিলাম। আমরা একজন শিক্ষার্থী মানে বাসায় গিয়ে পড়তে বসা অবস্থায় পাইনি। সব ছেলেদের বাসায় যাওয়া। আর লাইব্রেরি বিভিন্ন বইগুলো দেখলাম, খুব ভালো বই। বছরের শুরুতে একটা বই প্যাকেজ আনছিলাম যে 1999 টাকার প্যাকেজ ছিল। হতাশ হবেন না, তারপর আগাম জীবন 5টা বই প্যাকেজ। আমার 2টা বই অর্ধেক অর্ধেক করে পড়া হয়েছে, বাড়িতে লিখে চলে আসছি। বইগুলো পড়ার পর দেখলাম যে পাঠ্যপুস্তক আছে, ওই বইগুলোর মান আরো বেশি ভালো লাগে। আর জায়গাটা বইটা আমাদের শিক্ষার্থী তুমি নাম আমাদের যে সাংবাদিক ভুলে গেছি। তো বইটা আমার 2-3 বারই পড়া হয়েছিল। বইটা পড়ার পর আতাউর স্যার লেখা ছিল, আফিয়া ম্যাডামের একটা লেখা ছিল 4টা লাইন, যে কবিতা দিন আসে দিন যায়, কত স্মৃতি হয়ে যাচ্ছে স্মৃতির কথা, এরকম যে ছন্দ দিয়ে শুরু। এই বইগুলা পড়ানো আরো সহজ হতো বা সবার বইগুলা পৌঁছানো সম্ভব হবে যদি আমাদের যে তরুণ যারা শিক্ষার্থী আছে এদের 2-1টা কবিতার ছাপানো হয়। দেখা যায় আমাদের স্কুল থেকে 10টা বা 15টা কবিতা যদি ছাপানো হয় বা এদের লেখাটা ছাপানো হয়, তখন এই বইটা শিক্ষার্থীরা পড়বে, তার বাবা মা সহ পড়বে যে কি লিখছে আমার ছেলে, কি লিখছে আমার মেয়ে, বা সবুজ ভাই যে কবি হয়েছে ওনার কবিতার কি লিখছে, বা অন্য কাউসার ভাই কি লিখছে লেখাটা পড়বে। কারণ ওই লেখাটা তো ওনার ছেলের বা মেয়ের আছে, পাইপলাইন স্ট্রং করে। আমার মনে হয় এখন থেকে এই জিনিসগুলো করলে আর একটু ভালো হয়। আর ছেলেদের নিয়ে বেশি কাজ করা মাঠ পর্যায়ে, আমাদের ছেলেদের আমরা পড়া কোনোভাবে আগ্রহ করতে পারি না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্যার শাহরুখ হোসেনকে। তিনি বিশেষত 2টি পয়েন্টের কথা বলেছেন, আমার কাছে দারুণ লেগেছে। তো আমাদের অতি শীঘ্রই এই আমাদের তরুণ প্রজন্মের প্রতি সচেতন হওয়া উচিত, এবং তিনি যেটা বলেছেন ক্ষুদে লেখকদেরকে আমরা তুলে আনার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব তাদের কীভাবে যত্ন নেওয়া যায়। কৃতজ্ঞতা প্রকাশ করছি মোশাররফ হোসেন স্যারকে। এখন বক্তব্য নিয়ে আসবেন আমারও শিক্ষক, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আসিফ উচ্চ বিদ্যালয় কলেজের সহকারী শিক্ষক জনাব রাফিক আহমদ স্যার। আমার একটা বাজে স্বভাব আছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন সারা শুরু ভূমিকা ছাড়া। আমি বরাবরই আসতেও সেরকম করবো, আমার কথাতে কোনো ভূমিকা থাকবে না, সামান্য ভূমিকা আসবে এবং নাচ। এই প্যাটার্নে আমি একটা ডিফারেন্ট ওয়েতে একটা জিনিস উপস্থাপন করব, যে আমার সবসময় একটা দুষ্টামি থাকে যে সবাই যেটা করতেছে ওইটার মধ্যে একটা চাকরি টাইপের করেছে আনা যায়। এরকম একটা প্রোগ্রাম ছিল আমাদের ছাত্রদের ক্লাবে, এখানে ভবিষ্যৎবাণী করেছিলাম যে খুব শীঘ্রই এই দেশটা চেঞ্জ হতে যাচ্ছে। এটা পরে 2 মাস লাগে। আজকে একটা ডিফারেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা, আপনারা যদি আমাকে সুযোগ দেন, যদি হ্যাঁ বলেন তাহলে শুরু করুন। ডিফারেন্ট জিনিসটা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, একটা সার্কেল দেখাবে, আমাদের প্রথমটা দেখাবো। প্রথমে এটা একটা জিরো। এই জিরোটা কি জিনিস? এই জিরোটা হচ্ছে স্টুডেন্ট। ক্লাসের একটা পর্যায়ে আমরা বললাম তুমি কি বলতে পারো, সে জানেই না সে কি, তার পরিচয় নেই। তারপর আমি আস্তে আস্তে পরিচয় দিলাম, তুমি একটা বৃক্ষ। এই বিপরীতে কোনো কথা আছে? একটা স্টুডেন্ট এবং তাদের হচ্ছে লীলাকর
এর কোনো কথা আছে? কিন্তু কথা হচ্ছে যে কোনো ক্লাসে যদি আপনি যান ওই এলাকার সবচেয়ে টপার মেধার কিছু এলিমেন্ট পাবেন। এটা আবার এরকম রেশিও থাকে যে 6%, 4% থেকে 6% চরম মেধাবী থাকে। এখন অ্যাট এ টাইম ওই ক্লাসেও আপনি ধরে নিতে পারেন এলাকার সবচেয়ে মেধাবী 4 to 6% ছিল। তাদেরও উত্তর নীলাম্বর কেমন তাহলে আমি একটু ভাবছি যে তোমার কি কোনো আয় আছে না, তুমি তাহলে খাও কি 3 বেলা? মা খাওয়াই, বাবা খাওয়াই, বাবা যদি দেয় তাহলে তুমি খেতে পারো, তাহলে তুমি কি এখন একটা বিক্ষোভ বাইরে যে দাঁড়ে দাঁড়ে মানুষের কাছ থেকে চাই, কিন্তু আমি লিমিটেড, আমি বিক্ষোভ হইলে লিমিটেড, আমি বাইরে যাই, আমি একটা গণ্ডির মধ্যে। এখন পরবর্তী ধাপে যাই। এখন এই স্টুডেন্টগুলো হচ্ছে জিরো, কিন্তু এটা নর্মাল জিরো না। জিরোর মধ্যে যদি আমরা বলতে একদম তার ভিতরে কিছুই নেই, ভ্যালুলেস, এরকম কেমন জিরো? এরা যদি 1 বসান তাহলে 10 হয়েছে, 10 গুণ বেড়ে, 2 বসান 20 গুণ বেড়ে, 3 বসান 30 গুণ বেড়েছে, বসালেন 3 হয়ে গেল 30। তাহলে চমৎকার একটা জিরো হইল কিন্তু চমৎকার ছিল। তাহলে আমাদের স্টুডেন্টও চমৎকার, তারা জিরো হইলেও চমৎকার ছিল। এখন একটা পর্যায়ে আমরা করেছি যে এই জিরোটা এই পর্যন্ত তখন এসএসসি বা 1 বা 2 এইভাবে করেছি যে এই জায়গাটা এলো। যদি আমি তাদেরকে এইচএসসিতে নিয়ে যেতে চাই, এই জিরোটাকে এইচএসসিতে নিয়ে যেতে চাই, তো কে নিয়ে যাবে? এখানে একটা সূত্র আছে যে যেগুলো বস্তু অনুরূপ থাকতে চায় না সবসময়, এটা পরিবর্তন হতে চায় না, নিজে থেকে কোনো পরিবর্তন হতে চায় না, তাকে পরিবর্তন করতে হবে। যেমনি একটা লোহাকে আপনি দা যদি বলেন যে দা হয়ে যাবে, তাকে পুড়িয়ে পিটিয়ে তবে দা বানিয়ে দিবে। এই জিরোগুলোর স্বভাব হবে এরকম যে সে কিন্তু নড়তেই চায় না, পরিবর্তনই পেতে চায়, তাহলে পরিবর্তনটা করবে। বিভিন্ন রকম মানুষ আছে সমাজে এই পরিবর্তন ঘটাইতে পারে। একটা হচ্ছে প্যারেন্টস, আর একটা হচ্ছে টিচার। তারা এটাকে টেনে বড় করবে, কেমন রাবারের মতো। রাবারের স্বভাব হবে না, রাবারকে টেনে বড় করলে ছেড়ে দিবে, আবার আগের জায়গায় চলে যাবে। তার স্থিতি স্থাপকতা যতদূর পর্যন্ত থাকবে ততদূর বড় করতে পারবে, তার বেশি দিন চেষ্টা করেন তাহলে ছিঁড়ে। কিন্তু এই জিরো আবার ছিঁড়বে, আপনি যতই জানেন না কেন সাগর পার করে ফেলেন, কিন্তু এই জিরো হারবে না, ছিঁড়বে না। আমি প্রথমে বলছিলাম চমৎকার জিরো। তাহলে আমি এসএসসি পর্যন্ত দিই, এইচএসসি পর্যন্ত দিই, এরপরে আমি চাই না যে ডক্টর পর্যন্ত দিই, কে দিয়ে দেবে? সিভিল, ওই বাবা মা অথবা টিচার, এটা দিয়ে দেবে। এখন দেখেন এখানে আবার দুটো ফ্যাক্টর আছে। যদি এই জিরোর সাথে আপনি 1 বসান, 1 বসান, তাহলে 10 ডিজিটের সর্বোচ্চ মান, 2টা ডিজিটের সর্বোচ্চ মান 10, 2 ডিজিটের সর্বোচ্চ মান আপনি আরো পাবেন, কিন্তু জিরো দিয়ে সর্বোচ্চ মান হবে। এখন এটা প্রাথমিক পর্যায়ে, আমি ওটা পরে সময় পাই বলবো। এখন এটাকে আপনি সামনে কি দিবেন না পিছনে কি দিবেন, কাকে বসাবেন? আমি বলছি যে 2জন পারবে এটাকে মান চেঞ্জ করতে, একটা হচ্ছে প্যারেন্টস আর একটা হচ্ছে টিচার। তাহলে যদি টিচারকে বসাই তাহলে হলো 10, আর যদি প্যারেন্টসকে বসাই আরেকটা 1 যদি বসাই তাহলে হয়ে যাবে 3 ডিজিটের 110, 110। তাহলে আমরা হচ্ছে সর্বোচ্চ মান কেন বলছি যে আমরা হচ্ছে মূল্যায়ন যখন করি তখন 100-র মধ্যে ভিতরে মূল্যায়ন করি, তাহলে তো আপনার 3 ডিজিটের অনেক মান পাবেন, কিন্তু অনেকগুলো মানে যে যাইনি আমি 3 ডিজিটের 100 মানে, কারণ মূল্যায়ন করি আমরা 100 মান। কিন্তু এই 3 জন যখন একসাথে হয়ে গেল তখন মান হয়ে গেল 110। তাহলে আমরা যদি আমরা যে বিষয়ে ছিলাম সালের কথা দিয়ে, তারপর সালের কথা যে বিষয়গুলো উঠে আসছে, এখন আমাকে তাদের সাথে মিলাম, দেখবেন একটা উত্তর চমৎকার একটা উত্তর দিতে 3 জনের মিলে। তাহলে আমরা যদি 3 জন একসাথে টিচার, স্টুডেন্ট আর হচ্ছে প্যারেন্টস,
তাহলে হয়ে যাবে 110। মূল্যায়নের মান কত? 100, কিন্তু আপনি পাবেন কত? 100। এখানে যারা আছে দেখেন সবারই বিশেষ বিশেষ কাজ ছিল, বিশেষ কাজ ত্যাগ করে আসছেন, কারণ এদের ভিতরে হাড়ের ভিতরে সুন্দর জায়গা আছে। কেমন সুন্দর জায়গা? একটা একটু ডিফারেন্ট বিষয় যায়, এর ভিতরে দেখেন পানি দেখা যায় না? এই পানিগুলো যদি ফেলে দিই তাহলে কি এর ভিতরে কিছু থাকবে? এর দেখা যাবে কিছু থাকবে না, কিন্তু এর ভিতরে থাকবে ভাই হচ্ছে বাতাস, কিছু একটা দখল করে নিবে। পানি ফেলে দিব কিন্তু এর ভিতরে দখল করে নিবে কি? বাতাসে দখল করে নেবে। যে কিছু থাকবে না এরকম না, বাতাস দখল করে নেবে। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা বোতলের মতো, আমরা প্রত্যেকটা একটা বোতলের মতো। আমাদের ভিতরে আপনি ভালো জিনিস যদি প্রবেশ করান তাহলে আমরা ওই রকম রূপ দেখাবো, আর যদি খারাপ জিনিস প্রবেশ করাই দেন আমরা সেই রকম রূপ দেখাবো। তো আমাদের প্রত্যেকের ভিতরে একজন স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টগুলোকে যদি আমরা সাহিত্যের মাধ্যমে, বই পড়ানোর মাধ্যমে ভালো ভালো জিনিসগুলো যদি ঢুকাইতে পারি তাহলে তাদের ভিতরে হাতে, পায়ে, চোখে, মাথাতে সবকিছু ওই ভালো ভালো জিনিসগুলো দেখতে পাবে এবং দেখাইতে পারবে। তো প্রসঙ্গটা ওইরকম ছিল যে আজকে আমার সেবন সাহেবকে বা আমার ছাত্র অনন্য কাউসারকে এই জ্ঞানের মহিমায় আজকে আমরা যেভাবে দেখতেছি, যদি এরকম তাদের মতো আমরা আরো সংখ্যক ছেলেমেয়েকে দেখতে চাই বা এরকম আরো বেশি প্রোগ্রাম করতে চাই বা এরকম অনুষ্ঠান করতে চাই এবং অনেক মানুষের জ্ঞানী মানুষকে এক জায়গায় বসাতে চাই, তাহলে আমাদের জিনিসের সামগ্রিক হবে এবং সবাই মিলে এই কাজটাকে ফোকাস করে আমাদের সামনে এগিয়ে যাবে। তো এখানে আমাদের আর গুণীজনদের মধ্যে অনেক আমাদের ব্যবসায়ী হিসাবে অনেক গুণীজন এখানে আমাদের দেশের পরিবর্তনের সাথে আমাদের যাদের সবচেয়ে বড় সাংবাদিক, তো তাদের মাধ্যমে আমি বলতে চাই যে আমরা সমাজটাকে সুন্দর রূপে আমরা পরিবর্তন করতে চাই, আমরা অনেক যেতে চাই জাতি হিসাবে বা হচ্ছে আমরা মানুষ হিসাবে অনেক উপরে যেতে চাই। তাহলে সাহিত্য চর্চার সাথে সাথে বই পড়ার সাথে সাথে আমরা প্ল্যান করে আমাদের কিছু দায়িত্ব দিবেন, যারা আমরা টিচার হিসেবে আছি আমরা মৌলিকভাবে কিছু ওই দায়িত্ব পালন করলাম। আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা কিছু দায়িত্ব পালন করবেন, যারা বাবারা আছেন তারা কিছু দায়িত্ব পালন করবেন, আর যারা লেখক আছেন, সাংবাদিক আছেন তারা কিছু দায়িত্ব পালন করবেন। তারা দেখবেন যে 20 বছর বা 25 বছর পরে ভালো কিছু দেখবেন আমাদের ভবিষ্যৎ বদলে। তো আমার কথাকে তাহলে আমাকে বড় যে বুঝিয়ে দিবেন এবং আমার দায়বদ্ধতা থেকে আমি প্রতি মাসে অন্তত 7-8 বা গল্প করি বিভিন্ন বিষয়ে যে আমরা পরবর্তী সময়ে কোন পথে যাচ্ছি এবং কোন ট্র্যাকে করতে যাচ্ছি এই বিষয়ে। সালে ভাইয়ের সাথে বেশ কয়েকদিন কথা হয়েছে বিষয়গুলো নিয়ে, বাকিগুলো সমস্যা বলা সম্ভব হয়নি। এই জন্য আমি আমার অপারগতা স্বীকার করি, আমার ভুল করাকে স্বীকার করি, সবার কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। চমৎকার বক্তব্য করার জন্য ধন্যবাদ প্রকাশ করছি আকিব স্যারকে। এখন বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আসিরগঞ্জ গুলি পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য, আসিরগঞ্জের শক্তিমান সাহসী পরিবার সাংবাদিক জনাব এনামুল সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আসিরগঞ্জের এই নিভৃত পল্লীতে সাহিত্য চর্চার যে সেগুলোর আজকে সংগঠনের ভাষায় প্রতিকৃত যদি আমরা বলতে পারি বা কাউকে বলি, আমি গর্বিত। আমি ওনার ছাত্র হিসেবে সভাপতির আসনে তিনি অধিষ্ঠিত
সমবেত বৃন্দ, স্নেহভাজন, শ্রদ্ধাভাজন সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। বলার আসলে অনেক কিছুই ছিল, অনেক কিছু বলার ছিল, কিন্তু বলা যাচ্ছে না, কারণ কবি এস.এম. শহীদুল এই সংকলনটা সম্পাদনা সেও করেছে আমার খুব স্নেহভাজন ভাই কাউসার, শিক্ষিত মানুষ। আমি এর আগে খুব বেশি পরিচিত না হলেও এই পাঠাগারের শুরু থেকে আমি অন্যান্য কাউসার সম্পর্কে পরিচিত হচ্ছি বা জানছি। আমি খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমাকে এই কথাটাই, যে এখানে বেশ কিছু আলোচনা করলে একটা বইয়ের ফটো সেশন ও প্রকাশনা অনুষ্ঠানে আমরা প্যারেন্টস মিটিং এর মতো চালিয়ে যেতে চাচ্ছি, আরো নানান অপ্রাসঙ্গিক বিষয় চলে এসেছে, কিন্তু সেগুলো এই কাজটা কি করলো, কি করেছে, আরো কি করা যেত, আরো কি করা উচিত ছিল, ওই প্রসঙ্গে আমরা কেউ যাচ্ছি। যাই হোক, আমি এস.এম. শহীদুল এবং অন্যান্য কাউসার সম্পর্কে একটু বলি। দুজনে আমার স্নেহের মানুষ এবং দুজনে আমার ভালোবাসা, কিন্তু তাহলেও এখানে একটা বিষয় আমাদেরকে বলতেই হচ্ছে, হয়তো এটা সেগুলো পড়েছে, কাউসারও পড়তে পারে বা এখানে আরো অনেকে পড়তে পারে, না পড়লে অনলাইনে সার্চ দিলে আজকাল পড়তেও পারবেন। আমি বলি, বিদ্রোহী কবিতা যেদিন প্রথম লিখলেন কবি কাজী নজরুল ইসলাম, রাতে লিখলেন, সারা রাত তোমরা মুজাফরের বাসায় বসে সিগারেটের বক্সে এইসব কাগজপত্র নিয়ে পেন্সিল দিয়ে লিখতেন। সকালে মুজাফর উঠতেই ওনাকে প্রথম শুনিয়ে দিলেন। মুজাফর বললেন যে এটা আমাকে দিয়ে দে, আমি অন্য জায়গায় থাকতে দেব। উনি বললেন না, এটা অমুক ছেলের জন্য আমি লিখেছি। রবীন্দ্রনাথের বাসায় গুরুজি বলে ডাকতেন, গুরুজি বলে চিৎকার করতেন, আর রবীন্দ্রনাথ মজা করতেন। গুলুয়া ডাকতেন, ষাঁড় ডাকতেন, সাহিত্যের ভাষায় ষাঁড় ডাকতেন। কি হলো কাজী, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন, উপরে আসো। কাজী নজরুল ইসলাম উপরে উঠলেন, প্রথম বসি করলেন, তারপর শুরু করে দিলেন পুরো কবিতা শুনলেন রবীন্দ্রনাথ। তারপর তার ধারা নামলো এবং তিনি হাত পাড়িয়ে বললেন, আশীর্বাদ করে তুমি বাংলা সাহিত্যের অনেক বড়। এই বিদ্রোহী কবিতাটা যখন কলকাতার একটা পত্রিকার ছাত্র, পত্রিকা আপনার সব বলতে পারবেন, আমি বলে গেছি, পত্রিকার ছাত্র যখন বাংলা সাহিত্য অঙ্গনে কি হলো, কবি নজরুল ইসলামকে নিয়ে সবাই জেনে গেল যে না, নজরুল নামে একটা ছেলে এসেছে, খুব দুর্বার অবস্থা। সেই কাজী নজরুল ইসলামকে নিয়েও ইচিং বিচিং বেঙ্গাচির সাথেও তুলনা করে একদল লোক সমালোচনামূলক সাহিত্য লিখেছে তখন। তাহলে আমিও আজকে এখানে আমার যেহেতু মায়ার দুই ভাই, তাদেরকে আমি শুধু প্রশংসা করে ছেড়ে দিতে পারবো না, সমালোচনাটাই আগে করি। আশা করি সমালোচনা সহ্য করার মন মানসিকতা তাদের থাকবে। যেমন এইখানে লেখা সমালোচনা করার মতো আমার কোনো সুযোগ হয়নি, লেখা নিয়ে আমি কিছু বলতেও পারবো না, কারণ আমি বইটা একটু আগে পেয়েছি, যদিও সেগুলো গতকালকে আমার বাড়িতে পাঠিয়েছিল, নিজেই নিয়ে গিয়ে তো আর পড়ার সুযোগ হয়নি, কারণ শহরে ছিলাম, আস্তে আস্তে আমি তো এখানে এসে যা কিছু দেখলাম আর কি, তা নিয়ে লেখা নিয়ে কিছু বলা হলো। তো অনন্য কাউসার এখানে একটা কথা বলেছে, সেগুলোর পরিচয় দিতে গিয়ে যে আসিফ গঞ্জের শ্রেষ্ঠ কবি। আমি যদি প্রশ্ন রাখতে চাই যে কোন মানদণ্ডে, কোন বিচারে, কিভাবে, কোন প্রেক্ষিতে সেগুলো আছে, সেগুলো আমার ছোট ভাই স্নেহভাজন
আসিরগঞ্জের শ্রেষ্ঠ কবি সেগুলো হলে অবশ্যই সেটা আমার জন্য গর্বে। কিন্তু তার আগে প্রেক্ষাপটটা তো বুঝতে হবে যে এই প্রেক্ষাপটে সেগুলো আসিরগঞ্জের শ্রেষ্ঠ। ঠিক আমি জানি না এখনো সেগুলো বইটি বার হয়নি, যদিও বই বের হওয়ার মানে বই ছাড়াই যে কবি হওয়া যায় না এটাও আমি বিশ্বাস করি না, এখন অনেকেই বিশ্বাস করি। মূলত সমালোচনাটা অনন্য কাউসারের এই কথার উপরে, এটা শুধু কাউসারের জন্য এই সমালোচনা। আমি ঠিক জানি না, তার যদি জবাব দেওয়ার কোনো সুযোগ থাকে নিশ্চয়ই দেবে আমাদের। সেগুলো সম্পর্কে আমি যেটুকু বলতে চাই, আমি খুব ছোটবেলা থেকেই তাকে দেখে আসছি, কাছে থেকে দেখে আসছি। আমি প্লাবন সাহিত্য গোষ্ঠীতে তারের আন্ডারে দীর্ঘদিন প্লাবন সাহিত্য গোষ্ঠীর সহকারী সম্পাদক, তারপর সম্পাদক ছিলাম। সেই সুবাদে এলাকার অনেকের লেখা আমি দেখেছি, সেগুলোর লেখাও আমি লিখে ভালো লেখা। দিনে দিনে তার লেখার মান উত্তীর্ণ হচ্ছে, আরো ভালো হচ্ছে, আরো আকর্ষণীয় হচ্ছে। এটা আমাদেরকে আশাবাদী হলো যে আমরা একজন বাংলা সাহিত্যের জন্য একজন ভালো কবি আমরা পেতে যাচ্ছি বা পাচ্ছি বা পেয়েছি বলা যায়। ঠিক সেগুলো এক সময় ইউরোপেও চলে গিয়েছিল, ওখান থেকে ফিরে আসার পর আবার সে সাহিত্য জগতে নাড়াচাড়া করছে। আমাদের নিয়েই আছে, আমরা যে কয়েকজন এখানে সাহিত্য চর্চা করি সবার সাথে তার খুব ভালো সম্পর্ক আমি যতটুকু জানি। অন্যান্য ক্ষেত্রে কতটা কি জানি না, আমার ক্ষেত্রে তার খুবই ভালো যেমন শ্রদ্ধা স্নেহ, সে আমাকে খুবই শ্রদ্ধা করতে দেখে। আর আমি তাকে আমার নিজের ভাইয়ের মতোই মনে করি, ছোট একটা ভাই মনে করি। আর অনন্য কাউসারের লেখায় আগে আমি খুব বেশি পড়িনি, আসিরগঞ্জের কিছু সংকলনে আমি পড়েছি। এই সংকলনগুলোতে তার লেখার মান, কোয়ালিটি নতুন হিসাবে আমার কাছে মনে হয়নি যে একটা পরিপক্কতা আছে, মনে হয় যেন সে বেশ কিছু। তাদের দুজনের জন্য আমার অনেক অনেক শুভকামনা। এই সংকলনটাকে কেউ ম্যাগাজিন বলছেন, কেউ বই বলছেন, কেউ পত্রিকা বলছেন, বই বলছেন। তো আসলে এটা কি হয়ে গেছে, কবিতাও আছে, তাতে দুজনের কবিতা আছে, কিছু আর্টিকেলও আছে, দু একটা আর্টিকেলও আছে। সব মিলিয়ে এটাকে আসলে কি বলবো আমি জানি না। এটাকে আমি সংকলন হিসাবেই বলতে চাই, একটা সংকলনই বলি। আরো ভালো হতো যদি এখানে আসিরগঞ্জের আরো প্রচুর লেখক কবি সাহিত্যিক যারা চর্চা করছেন সেগুলো তাদের প্রশংসা তারিফ করলো হয়েছে, তাদেরও একটা দুটা লেখা নেওয়া যেত। বা বাইরে থেকে সিলেট শহর থেকে বা বিভিন্ন জায়গা থেকে তো ফ্রান্সীয় বন্ধু আছে, আমার আপন আছে, আরো অনেকেই বিভিন্ন দেশে চলে পরিচিত লোকজন আছে। সবার একটা দুটা লেখা নিলে এটাকে একটা ম্যাগাজিন হিসাবে বা আমরা আখ্যায়িত করতে পারতাম। যাই হোক, এই বিষয়টা নিয়ে আশা করছি সেগুলো অন্যান্য কাউসার তারা দুজনে আগামীতে আরো কাজ করবে। আর এখানে বেশ কয়েকজন আমার খুবই শ্রদ্ধা, বিশেষ করে মোশাররফ স্যার, তিনি এখানে আছেন। উনি আমার মেয়েকে টিউশনিও পড়াতেন, স্কুলে তো আর আসেনি। তো সেই সুবাদে ওনার সাথে আমার আগে দেখা হয়েছে, কথাও হয়েছে। আর আমার মেয়ের কাছেও ওনার অনেক তারিফ শুনেছি, প্রশংসা শুনেছি। আমি সব শিক্ষকদের শ্রদ্ধা রেখেই একটা কথা বলতে চাচ্ছি যে এই যে আসিরগঞ্জ গণপাঠাগার আমরা করেছি, যে বা যারা উদ্যোগ নিয়েছি করেছি, এটা আসলে মূলত আপনাদের বসার জন্য। আপনাদের বলতে শুধু আপনারা না, এলাকার শিক্ষিত সমাজ বা যারা অনেক সময় হোটেল রেস্টুরেন্টে বসতে পারেন না, যেটা আমি 6 বছর শিক্ষকতা করেছি আসিরগঞ্জ বিশেষ থেকে স্কুলে, তখন এই অভিজ্ঞতাটা আমার হয়েছিল যে অনেক সময় দেখা যায় কেউ বেঞ্চে হোটেলে বসে স্যার অস্বস্তিতে আছেন, বাচ্চারাও ছাত্ররাও অনেক সময় অস্বস্তিতে। তো এখানে তো নিয়াজ ভাইয়ের অনিরার সামনেই আছে, যখন চাই আপনারা যেতে পারবেন। আর বই টইও আছে, এখানে প্রচুর বই আছে, আপনারা সাজেশন দিলে
আমরা সেইগুলো আমরা জোগাড় করব। আর আপনারা এখানে আসছেন, যদি আসেন আমরা কিছুদিন আগে স্যারের সাথে আলোচনা হয়েছে আপনাদের সাথে মত বিনিময় করার, হয়তো ভবিষ্যতে আরও মত বিনিময় করবো। কিন্তু আজকে যেহেতু এই সুবিধা আমরা পেলাম, সেগুলোকে ধন্যবাদ। আপনাদেরকে তার মাধ্যমে পাওয়া গেল। আপনারা এইটুকু মনে রাখবেন যে একটা মূলত আপনাদের বসার জন্য করা হয়েছে। আপনারা আসবেন, পত্রিকা থাকবেন, সময়টা আপনাদের কাটালে যদি কাটান আমরা খুব খুশি হবো, মনে করবো যে আমাদের কাটার একটা করা সার্থক হয়েছে। আর সে ভুলের সাহিত্য জীবনে আবার ফিরে যায়। সে ভুল অনন্য ভাষা তারা দুজনেই আমাদের আসিফগঞ্জ কেন্দ্রিক সাহিত্য আমি বলবো না, আমি বলবো না আসিফগঞ্জের কেউ শ্রেষ্ঠ করবে, আসিফগঞ্জের প্রয়োজনের এখানে শ্রেষ্ঠ আমি বলবো জাতীয় পর্যায়ে এখান থেকে কেউ একজন একদিন নেতৃত্ব দেবে, কেউ একজনের কবিতা জাতীয় পত্রিকায় থাকবে, প্রতি সপ্তাহে প্রকাশ হবে, আর কয়েক হাজার না হলেও কয়েকশো পাঠক থাকবে যারা অপেক্ষায় থাকে সারা দেশে যে না SM সেবুল লিখেছে, না কবি আতার রহমান আফতাবের লেখা কবে আসবে সেটা আমরা পড়বো। এইরকম একটা অবস্থা এখান থেকে কারো সৃষ্টি হবে, এরকম একটা আশাবাদ ব্যক্ত আমি করছি। মোশাররফ স্যারের একটা বক্তব্যের সূত্র ধরে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি। ওনাকেও আমি প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু উনি ভুলে গেছেন, ভুলে যেতেই পারে, ব্যস্ত মানুষ থাকেন। তো ওনারা যখন ওই স্কুলে দেয়াল পত্রিকা বের করলেন, ওনার সাথে একদিন আমার ফোনে আলাপ হয়েছিল। এই দেয়াল পত্রিকার বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। আমরাও এক সময় এটা করতাম, কিন্তু ওনাদের এই সময় এসে ওনাদের এই উদ্যোগটা খুব প্রশংসাযোগ্য একটা উদ্যোগ। তো এই ওনাকে সাথে আমি বলেছিলাম যে ওখান থেকে নির্বাচন কিছু লেখা আমাকে দেন, আমি যেহেতু সিলেট শহরে একটা পত্রিকার নিউজ এডিটর হিসেবে কাজ করতেছি, ওইখানে অনলাইন পত্রিকা, ওইখানে আমি তাদের এটা আপ করে দিতে পারবো, যেটা কোয়ালিটি সম্পন্ন হবে। আর বাদ বাকি যেগুলো থাকবে এখানে প্রিন্ট পত্রিকা যেগুলো সিলেটও আমার রিলেটেড অনেক সময় লেখা চায়, দিলে ওদের লেখা দিতে পারে, আমাদেরকে দিলে আমাদের বিভিন্ন প্রকাশনে এগুলো আমরা খুব খুশি মনে আমরা এগুলো ছাপার আমরা চেষ্টা করবো তাদের পৃষ্ঠ। সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। আমার কথাবার্তার মধ্যে আসলে কাউকে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, যদি তারপরেও কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমি বিনীত ক্ষমা প্রার্থী। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সে ভুল আর অনন্য কাউসারের জীবন, সাহিত্য জীবন আরো সফল হোক, সুন্দর হোক, সার্থক হোক, এই প্রত্যাশা রেখে, এই প্রার্থনা রেখে আমি শেষ করলাম। ধন্যবাদ। চমৎকার বক্তব্য দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। চমৎকার গঠনমূলক আলোচনা করার জন্য দারুণভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আশিরগঞ্জের শক্তিমান সাহসী কবি ও সাংবাদিক জনাব নাগর কবির ভাই। এখন বক্তব্য নিয়ে আসবেন আমারও প্রিয় শিক্ষক, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আশিরগঞ্জ সিভিল আলম মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব সরওয়ার হোসেন। সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের সভাপতি আতাউর রহমান, আমি সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখানে আসি 2014 সালে, প্রথম দিকে আসছে। আসার পর 14 সালেই ভূমিকা স্যারে বলতেছেন 14 সালে আমার সাথে এলাকার মানুষের সাথে কথা হয়েছিল। প্রথমে কিন্তু পরিচিত হয়েছে সাথে, ওনার সাথে পরিচিত আমি তো জানতাম না। আর তারপরে আমার স্টুডেন্ট তাদেরকে বলতো যে আমাদের কবি এই হিসেবে পরিচিত আর কি। আর ওনার সাথে যতদিন আজকে ছিলাম, আমি ছিলাম এখানে, তারপরে ঢাকাতে ছেলে চলে গেছি। তো ওনার সাথে পরিচিত হয়ে অনেক কথাবার্তা হইতো, দেখা হলে ভালো মানে কুশল বিনিময় হইত। তারপরে ওনার প্রথম যে লেখা সেটা ছিল মনে দর্পণ। উনি আমাকে দর্পণ ছিল, আরেকটা ছিল দহন, দহন নামে একটা ছিল। সেটা করে মানে আমি বই পড়ি, তারপরেও আমি জানতাম না আসলে যে এলাকায় যার এরকম পরিচয় বলবো লেখা করেছিল। ওনার ওই বইয়ের মধ্যে আতাউর রহমান স্যারের উপর আমি পড়ি, তারপরে আবু সালেহ মোহাম্মদ ইউসুফ ওনারটাও পড়ছি।
এবং পরে আমাকে ভালোই লাগে, ভালো একটা। আর বেশিরভাগ এলাকায় আমি কখনো চিন্তা করি নাই যে কারণটা আমি আলো এলাকায় দেখছি আমার এলাকাতে আছে, আমার এলাকাও কিন্তু এরকমভাবে কবি সাহিত্য বা লেখালেখির সাথে সংস্কৃতি এরকম নাই। যদিও আমাদের এলাকায় শিক্ষিত মোটামুটি বলবে এগুলোর থেকে অনেক বেশি, তারপরে যে লেখা নিয়ে যে এটা মানুষের এটা খুব কম। আর এখানে আসিখালে যখন আমি আসছি দূর থেকে, আমার বাড়ি ঠাকুরগাঁ থেকে আমি এখানে আসছি, আসার পর বুঝতে পারছেন কতটুকু 700 কিলোমিটার দূরে আসার পর যখন আমার এলাকা যখন আসছি তোমাদের প্রথম একটু বিষণ্ণতা লাগে, তারপর এলাকার মানুষের সাথে চলাফেরা কথাবার্তা আন্তরিকতা দেখে অনেক ভালো লাগছে। ভালো লাগার পরে আমি এখানে থেকে গেলাম, চলে আসছি। তারপরে এখন তো ওই স্যার, তারপরে তো অরণ্য কাছারের কথা বলি, ওর সাথে আমার পরিচয় মনে হয় 17 সালে। তখন আমি দেওয়ারিতে থাকতাম, ওখানে যেহেতু আমি গণিতের গণিত প্রায় উনি আসছে, আসার পর পড়লো, পড়াশোনা করলো, ওর সম্পর্কে কিছু বলতে হবে, কারণ ও এমনভাবে আসছে বিষণ্ণতা মন নিয়ে আসছে যে স্যার আমি আমি বললাম দেখো তুমি যদি তোমার নিজেকে উন্নত করতে চাও তাহলে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে এবং পড়ালেখাটা আগায় যেতে হবে। এইভাবে আমি তাকে সহায়তা বলতে কি সাহায্য করছি, মানে কথার মাধ্যমে। সে এক সময় বলতো স্যার যে আসবো আমি কিন্তু অর্থনৈতিকভাবে সঞ্চার আমি দেখো অর্থনৈতিকভাবে বলতে হবে না, তুমি পড়ো এবং পড়াটাকে এক নম্বর অবলম্বন হিসাবে ধরে নাও। এই অবস্থায় গেল সে এসএসসি পাস করলো অনার্সে বলতেছে, কিন্তু সে যে এত সুন্দর লিখতো বা যেটা ওই যে ভাষা, যেটা ভাষাটা সেই ভাষাটা কিন্তু অনেক কঠিন শব্দ লিখছে এবং এই ভাষাগুলো বলতে আমি যদিও অনেক বই করছি কিন্তু তার কবিতা লিখে কবিতাগুলো অর্থে কিন্তু আমার মধ্যেও আসে না, কারণ আমি গণিত স্টুডেন্ট, গণিতই ভালো হয়েছি। আর ভাষাতে সাহিত্যের আমি কম বুঝতাম। আর যখন কলেজে লেখাপড়া করছি তখন যখন আমার অধ্যাপক স্যারের ক্লাস ছিল তখন আমি আমার গণিত বাদ দিয়ে বাংলা ক্লাস করতাম, ওইটা খুব ভালো লাগতো। একই এভাবে বললো আমি সেবল স্যারদের বাসায় পড়াই, উনি আমাকে বললো যে আপনি আমার প্রকাশনা অনুষ্ঠানে আসবেন। আমি তখন বললাম যে আমার মতো একজন মানুষ সাধারণ পরীক্ষাগুলো থেকে আসছি, আমাকে দাওয়াত দিয়েছে, আমি আসলাম, এটা আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং সেই আমার পক্ষ থেকে এটাই ধন্যবাদ জানাচ্ছি। এখানে নিজের বেতন আছে আর এলাকার অন্যান্য তাহলে মানে আমি এটা কি বলবো, ম্যাগাজিন বললে দুজনের মুসলিমের দুজনের আছে, এখন ম্যাগাজিন বললে তো আরো অনেক জনের থাকতো তাহলে মানে আরো বেশি ভালো। এটা তখন মুসলিমে থাকতো, মুসলিমে যদি লোক থাকে তাহলে সবাই মিলে পারতাম। আর এখানে হলো পাঠাগারের কথা বলি, যেমন আমার মাদের সাথে যখন পাঠাগারের প্রথম হচ্ছে সেগুলোর সাথে কিন্তু আমার অনেক কথা বলে যে আমরা পাঠাগার আসবেন, এবং এটা আমি আমার স্টুডেন্টকে বলছি যে তোমরা অনুষ্ঠানে ঘোরাঘুরি না করে ছেলেদের তো আর মেয়েদের তো এখানে আসবে, মেয়েরা আসতে যাবে না করে এখন পাঠাগার হচ্ছে, তোমরা যাবা বই পড়বা। কারণ এটাও বলছি যে যতই পড়বে ততই কিন্তু শিখবে। মাঝে মাঝে কয়েকজন আসতো, পরে হয় না। পাঠাগারের ব্যাপারটা হচ্ছে আপনি হিসেবে বললেন যে যাবো, আমার মনে হচ্ছে আপনার একটা দল নিয়ে প্রতিষ্ঠানে যান, যার প্রতিষ্ঠানে স্টুডেন্ট পড়ার জন্য আগ্রহ করতে পারেন। আর আমরা বলি আমাদের কিন্তু সেসিপ থেকে বই দেওয়া আছে, আমাদের পাঠাগার আছে, সেসিপের যে বই আছে সেই বইগুলো আমাদের হুজুর আছে, তারা ওগুলো হুজুরের কাছে বই নিয়ে পড়াশোনা করে, যেমন 7 দিন পর বইগুলো ফেরত দেয়, আমার ওইটা নিয়ে পড়ে। ঠিক আছে, তারপর সেটা আমি বলবো আমি আসলে সাধারণত আমি কোনো বক্তৃতা দিতে পারি না, আর আমার এরকম অভিজ্ঞতাও নাই কোথাও যায় বক্তৃতা দেওয়ার জন্য। ওই শুধু একটুকুই পারি যারা গণিত করে ক্লাসের মধ্যে শুরু, আর ভালো করে বাংলা গুছাইও বলতে পারি। সবাইকে ধন্যবাদ। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আশিরগঞ্জ গণপাঠাগারের বর্তমান সভাপতি, আশিরগঞ্জের প্রধান কবি সাহিত্যিক এবং আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব আতাউর রহমান স্যার।
বিষয় হলো একটু প্রতিক্রিয়া 2 বছর পরে এই একটা বই তো আগে আমরা তারপর একটু প্রতি বছর একটা দুইটা তিনটে আমার পারছি না আমাদের একটু আর্থিক অনুদান এই বিষয়টা হলো রবীন্দ্রনাথ বলেছেন কবি এই সমাজে মানুষের ধরে ধরে অর্থাৎ বছর বছর ধরে যুগ ধরে বেঁচে থাকার জন্য কবিতা লিখি জনগণের অন্তরে পাঠকের অন্তরে সমাজের অন্তরে সেদিন বেঁচে থাকে এই প্রয়াস নিয়ে কবিতা লিখি সকলে কবিতা লিখতে পারে না প্রথম লিখি লিখি তাদের কবি সাহিত্য এখানে সবুজ ভালো লাগে আর লেখায় কারো যে ইচ্ছা আছে বিষয়টা হলো যে বেশ যাব তার লেখায় এখানে সৃষ্টিকর্তা আছেন ধর্ম আছে রোমাঞ্চ আছে ভালোবাসা সব মিলি অর্থাৎ এক সময় যেমন মানব জীবনের কুলার একটা এই আমি মাঝে মধ্যে লিখেছি সিলেটে পরীক্ষা দেয় সিলেটে সমানও তার নিজস্ব বই প্রকাশিত হবে আর গারত্ব থাকলে আর্থিক অনুরোধ থাকলে দেখা যায় না প্রশংসিত যে বিষয়টা হলো এই বইটা সুন্দর সাফা নির্মূল বানান এবং বানানে কোনো এটা সুন্দর বিষয় এবং এই কলকাতার সুন্দর এই বইটা সুন্দর এবং বানান আর যারা এই বইতে আর্থিক অনুদান দিয়েছে বিশ্ব অনুদান করেছেন তাদের মন আছে এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর বহুদিন ধরে আমাদের আসলে গণঘাটাগারে যে একটা প্রকাশনা অনুষ্ঠান হলো বা ব্যক্তি বিতরণী হোক আর না এই ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা জাতীয় দিবস এটা কিন্তু বিভিন্ন সুযোগ হচ্ছে না আজকে এই অনুষ্ঠানে আমরা আমার অনুপ্রেরণা যাচ্ছি এই এটা প্রকাশনা অনুষ্ঠান ফটো সেশন এবং শিক্ষকদের আগমন এগুলো কম আসে না যে ইতিহাসে সাহিত্যের ইতিহাস 86 থেকে আরম্ভ করেছিলাম এখানে আমাদের প্রকাশনা প্রকাশনা অতিক্রম করেছে আর কতদিন বেঁচে আছে বলতে পারবো না কতদিন বেঁচে আছে আমার সাহিত্য লিখে যাবো বড় হোক তরুণটা কম উঠছে যেমন আমাদের মজুরমান সব মারা গেছে সে বাংলা সাহিত্যে বিরোধ আছে সে কবিতা গেছে হোক সে মারা গেছে তাকে আমি স্মরণ করতে জানতে আর কারণে আজ এর সময় শ্রাবণ সাহিত্য কিছু প্রথম দিকের 100 বছর আমার বিশ্বের জগৎ বা রসইগত রাখে
বিশ্বাস নিয়ে এবং যে অনুষ্ঠান সফল এই করতে সম্মানিত উপস্থিতি, আমাদের আরো মিষ্টি আছে, আপনারা মিষ্টি পান করে যাবেন। আর আমার একটা কথা, আমি খুব খুশি হয়েছি আজকের সমালোচনা। এনামুল ভাই যেটা বলছে এটা সমালোচনা না, এটা সঠিক মত। এটা আমি বিন্দু হয়তো বেদারও আছি তারা, তাই না আরো সমালোচনা করলেও নেব, কারণ আমি চাই তাদের পরামর্শ। আর এখানে আমি হয়ে গেছি বক্তৃতা যে আসিফগঞ্জে যারা কবি সাহিত্যিক আছে তারা আমার মানে ম্যাগাজিন নির্ধারিত, এটা নির্ধারিত। এবং কি স্যারও স্যারতে কইছেন কলেজের স্কুলে তাদের দেয়াল লেখে, আমি হেডমাস্টার স্যারও কইছি, হেডমাস্টার অধ্যক্ষের কাছে কইছি যারা দেয়ালে লেখে তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে আমরা যাবো পারি আগামীতে আসবে স্যার। সেবুল ভাই আমরা একটু রাখি দিই সেবুল ভাই আগে তার